তাহলে দেখবেন সে নামটা আসবে। যদি আপনি 3 জন মানুষের একটা লিস্ট করেন তাহলে দেখবেন তার নামটা আসবে। যদি 2 জন মানুষের একটা লিস্ট করেন বাংলা সাহিত্যের পপুলার রাইটার, তাহলে তার একটা নাম আসবে। বলেন তো কার নাম? রবীন্দ্রনাথ ঠাকুর স্যার। তাই না? আচ্ছা, এটা স্যার আরেকটা নাম বলেন তো। নজরুল ইসলাম স্যার, কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের কাছে কখনো কি মনে হয় যে এজ এ সাহিত্যিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অসম পারসন, কখনো মনে করেছেন বা কখনো মনে হয়েছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন বড় মাপের সাহিত্যিক? জীবনে মনে করেন নাই। কেন মনে করেন না জানেন? কারণ আমরা এই এই দেশে বা এই দেশ বা এই বঙ্গে, যেখানে এই বঙ্গে বা ওই বঙ্গে, দুই বঙ্গে হোক, এই সময়টাতে এসে আমরা সাহিত্য বলতে কি বুঝি বলেন তো? কবিতা আর উপন্যাস। মানে আমাদের কাছে সাহিত্যটা হচ্ছে কবিতা আর উপন্যাস, আর কোনো কিছু আমাদের সাহিত্য মনে হয় না, সিরিয়াসলি মনে হয় না। আপনারা তো এটা জানেন, এই পর্যন্ত কোর্স করে যারা গান লিখে, বাউল শিল্পী, এরা হচ্ছে সাহিত্যিক, এটা তো জানেন। জি স্যার। ওকে, কারণ আমাদের বাংলা সাহিত্যটা শুরু হয়েছিল চর্যাপদ দিয়ে। চর্যাপদ কি কবিতা না গান? স্যার গান। গান। তাহলে বাংলা সাহিত্যের সূচনা হয়েছিল সাহিত্যের কোন ধারা দিয়ে? গানের মাধ্যমে। স্যার গানের। ঠিক আছে, গানের মাধ্যমে, রাইট। এখন ধরেন কারো জীবন নিয়ে সাহিত্য হচ্ছে, এটা কিন্তু সাহিত্য, জীবনী সাহিত্য আমরা বলি। মনে আছে বাংলা সাহিত্যে কোন ব্যক্তির মাধ্যমে জীবনী সাহিত্য শুরু হয়েছিল? ঈশ্বরচন্দ্র বাংলা, বিদ্যাসাগর। না না না, মধ্যযুগে শুরু হয়েছিল। চর্যাপদ, চর্যাপদ কারো জীবন নিয়ে লেখা না। সরি শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রী শ্রী চৈতন্য, শ্রী চৈতন্যকে কেন্দ্র করে প্রথম জীবনী সাহিত্য শুরু হয়েছিল। চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, তাই না? এবং আমরা প্রশ্ন এটাও করেছিলাম যে একজন ব্যক্তি বাংলা সাহিত্যে খুবই পপুলার, বাট উনি সাহিত্যের শটাও লিখে নাই, মানে কোন সাহিত্য না লিখেই তিনি বাংলা সাহিত্যে খুব বিখ্যাত মানুষ। উনি কে? শ্রী চৈতন্য। ঠিক আছে, ওকে। তাহলে এই যে আমরা সাহিত্যিকদেরকে নিয়ে কথা বলছি কেন? কারণ আপনাদেরকে একদম শুরুতে আমরা একজন সাহিত্যিককে দেখিয়েছিলাম। বলেন দেখি উনি কে? আমি অপশন দিই: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মানে দেখে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতোই লাগছে, তাই না? হ্যাঁ, কারণ উনি হচ্ছে এরকম চাদর টাদর জড়ায় দিয়ে রাখতেন, এই জন্য মনে হচ্ছে। স্যার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র হইতে পারে, হ্যাঁ, যেটা হইতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরও মনে হচ্ছে। ওয়াও, একটা চেহারারে কত কিছু মনে হচ্ছে দেখেন। বাট মজার বিষয় হচ্ছে উনার এই চেহারা আমরা কখনো দেখে অভ্যস্ত না। উনি কে? উনি একজন বিশ্ব, আচ্ছা ওকে, উনি হচ্ছে একজন বিশ্বনন্দিত কবি। বিশ্বনন্দিত বুঝি আমরা, সারা বিশ্বে তাকে নন্দনা করা হয়। নন্দনা মানে হচ্ছে প্রশংসা, নন্দনা মানে প্রশংসা। আর সারা বিশ্বে নন্দিত আমাদের বাংলা সাহিত্যের একজনই আছেন, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং খুবই মজার ব্যাপার হচ্ছে রবীন্দ্রনাথের এই ছবিটা, মানে বুড়াকালের ছবিটা আমরা সবাই চিনি। বুড়াকালের ছবিটা আমরা সবাই চিনি, কিন্তু তার ইয়ং এজের যে ছবিগুলো আছে এগুলো না আমরা ঠিকঠাক মতো চিনি না, সিরিয়াসলি চিনি না। যাই হোক, যে ছবিটা আমরা দেখেছি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরকে এই যে আমরা বিশ্ব নন্দিত বলি, যে সারা বিশ্বের মানুষ তাকে চেনে বা সারা বিশ্বের মানুষ তাকে খুব সম্মান করতো, বা সারা বিশ্বের মানুষের, মানে সারা বিশ্বের মধ্যে বা বিশ্ব সাহিত্যের মধ্যে তার একটা প্রশংসা ছিল। এটা কিসের জন্য তাকে এই প্রশংসাগুলা করতো? কিসের জন্য? বা সে এত বিশ্বনন্দিত বা সারা বিশ্বের জন্য একজন নিবেদিত প্রাণ হয়েছে কোন সাহিত্যের জন্য বা কোন কর্মের জন্য বলেন তো? গীতাঞ্জলি। গীতাঞ্জলির জন্য। আসলে গীতাঞ্জলির জন্য না, নোবেল পুরস্কার জন্য, তাই না? নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে, এই জন্যই তিনি আসলে এত পপুলার, বা সারা বিশ্বে তার একটা বড় রকমের অবদান ছিল বিশ্ব সাহিত্যের জন্য। ওকে, তো আমরা সবাই জানি তিনি নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে, এটা আমরা সবাই জানি। কোন বইয়ের জন্য বলেন তো? গীতাঞ্জলি, তাই না? বাট সমস্যা হচ্ছে গীতাঞ্জলি একটা বাংলা বই, 1910 সালে গীতাঞ্জলি প্রকাশ করা হয়। তো বাংলা বই নিশ্চয়ই নোবেল পুরস্কার পাবে না, কারণ নোবেল পুরস্কার পেতে হলে তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে লিখতে হয়। বাংলা তো তখন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ছিল না। আসলে গীতাঞ্জলি বইটা নোবেল পায়নি, নোবেল পেয়েছে সং অফারিংস বইটা। খেয়াল করেন একটু, গীতাঞ্জলি নোবেল পেয়েছে এটা ক্লাস 5 পর্যন্ত প্রযোজ্য। ক্লাস 6 থেকে এটা আমাদের শেখানো হয়েছে। বা এখন একটু ভালো করে মনে রাখেন যে গীতাঞ্জলি তো একটা বাংলা বই, 1910 সালে প্রকাশিত। বাংলা বই তো আর নোবেল কমিটিরা পড়তেই পারে না, কারণ নোবেল কমিটিতে যারা আছে সুইডেন বা নরওয়ের মানুষেরা বাংলা পড়তে পারে না, তো বাংলা বই কখনো নোবেল পুরস্কার পায় না। তিনি যে বইটার জন্য নোবেল পেয়েছেন বইটার নাম সং অফারিংস। বইটার নাম সং অফারিংস। এই সং অফারিংস বইটা 1912 সালে ইউরোপে প্রকাশিত হয়। 1912 সালে, 1912 সালে প্রকাশিত সং অফারিংস বইটা, 1912 সালে প্রকাশিত সং অফারিংস বইটা তারপরে বছর নোবেল পুরস্কার লাভ করে।
1912 সালে প্রকাশিত সং অফ অফারিংস বইটা 1913 সালে নোবেল পুরস্কার লাভ করে। আর এই বইটার জন্য তিনি যে নোবেল পুরস্কার পেয়েছেন, পুরো এশিয়া মহাদেশে তিনি প্রথম ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। পুরো এশিয়া মহাদেশে তিনি প্রথম ব্যক্তি। বাংলার ক্ষেত্রে শুধু প্রথম না, বাঙালিদের মধ্যেই শুধু প্রথম না, ভারতীয়দের মধ্যেই শুধু প্রথম না, পুরো এশিয়া মহাদেশে তিনি প্রথম ব্যক্তি যিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন। আর আমরা প্রচলিত অর্থে সবাই মনে করি যে হ্যাঁ, সং অফ অফারিংস তো গীতাঞ্জলির ইংরেজি রূপ। ব্যাপারটা এরকম না। গীতাঞ্জলির মধ্যে মোট 112টার মতো কবিতা আছে। তো গীতাঞ্জলি কাব্যগ্রন্থ যেটা 1910 সালে প্রকাশিত হয়, এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে 50টা কবিতা, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে বা কাব্য থেকে 50টা কবিতা, অন্যান্য কাব্য থেকে আরো 50টা কবিতা, এই মোট 100টা কবিতা নিয়ে ইংলিশে অনুবাদ করা হয় সং অফারিংস। সং অফারিংস মানেই গীতাঞ্জলির কবিতা না। সং অফারিংসে 100টা কবিতা আছে, তার মধ্যে 50টা গীতাঞ্জলি থেকে নেয়া, আর অন্যান্য কাব্য থেকে আরো 50টা। এই মোট 100টা কবিতা নিয়ে তৈরি করা হয়েছে সং অফারিংস বইটা। আর এই বইটা অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। বইটা অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। অনেকে আমরা মনে করি তিনি তো ইংরেজি পারতেন না। ভাই, উনি যে আমলের মানুষ, ওই আমলে ইংরেজি সবাই পারত, কারণ তখন যারা সাধারণ পার্সন এরা এমনিতে ইংলিশ পারত। আমরা বলি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি মেট্রিক পাস করছে 8 বার 9 বার, এগুলো ভুয়া কথাবার্তা। উনি তো স্কুলেই যায় নাই, মেট্রিক পরীক্ষা পাস করবে কেন? স্কুল তো ওনার বাসায় আসতো, এরা ওই ফ্যামিলির সন্তান। এরা ব্যারিস্টারি পড়তে যাইতো, ব্যারিস্টারি পড়তে গিয়ে 2 পাস করে ব্যারিস্টারি পড়তে যায়। ব্যারিস্টারি পড়া তারা ব্যবসার জন্য ব্যারিস্টারি পড়তো না, আত্মসম্মানের জন্য। ভবিষ্যৎ ফ্যামিলির সন্তানদেরকে ব্যারিস্টার হতে হতো। উনি কিন্তু ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন ইংল্যান্ডে। সো জাতাপাতা না, ইংলিশ পারে না এটা যারা বলে আর হলো বলদা টাইপের মানুষ, জানেই না ঠিকঠাক মতো। তো এই সং অফারিংস বইটা তিনি নিজেই অনুবাদ করেছেন। গীতাঞ্জলি থেকে 50টা কবিতা, অন্যান্য কাব্য থেকে আরো 50টা কবিতা, মোট 100টা কবিতা নিয়ে তিনি প্রকাশ করেন সং অফারিংস বই, ইংল্যান্ড থেকে, ইউরোপ থেকে। এবং এই বইটার প্রকাশ করার ক্ষেত্রে একটা বিশেষ লোকের ভূমিকা ছিল। রবীন্দ্রনাথের পারিবারিক বন্ধু, তৎকালীন বিখ্যাত একজন কবি যার নাম হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। এই ডব্লিউ.বি. ইয়েটস এই বইটা মুখবন্ধ লিখে দিয়েছিলেন। মুখবন্ধ মানে ভূমিকা। এবার প্রত্যেকটা বইয়ের একদম শুরুর দিকে একটা মুখবন্ধ বা ভূমিকা বা পটভূমি দেওয়া থাকে আর কি। তো ডব্লিউ.বি. ইয়েটস যে কাজটা করেছেন, তিনি এই বইটার ভূমিকা লিখে দিয়েছিলেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন সং অফারিংস বইটার জন্য, যে বইটা প্রকাশিত হয় 1912 সালে। আর এই বইটার অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই, এবং বইটার ভূমিকা লিখে দিয়েছেন তৎকালীন বিখ্যাত একজন কবি ডব্লিউ.বি. ইয়েটস। এবং ডব্লিউ.বি. ইয়েটস এর পরামর্শেই হোক বা ডব্লিউ.বি. ইয়েটস এর তত্ত্বাবধানেই হোক বইটা প্রকাশিত হয়। আর 1912 সালে যেহেতু পুরো বিশ্বব্যাপী একটা যুদ্ধ আবহাওয়া ছিল, কারণ প্রথম বিশ্বযুদ্ধের একটা আবহাওয়া ছিল, ঠিক সেই কারণে সং অফারিংস বইয়ের যে ভ্রাতৃত্ববোধ, দেশাত্মবোধ, মায়ের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, এই বক্তব্যগুলো মানুষের খুব ভালো লেগেছিল। ঠিক সেই কারণে 1913 সালে সং অফারিংস বইটা নোবেল পুরস্কার লাভ করে। শান্ত ভাই বলেন, প্রেজেন্ট করেছেন। স্যার, বাকি 50টা কবিতা কি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য কাব্যগ্রন্থ থেকে হ্যাঁ, নেওয়া আছে অন্যান্য নাকি কাব্য অন্যান্য থেকে। না না, লেখকের? না, রবীন্দ্রনাথেরই, ওরই অন্যান্য বলতে তার অন্যান্য বই থেকে আর কি, অন্য রাইটারের না, তারই অন্যান্য বই থেকে। ঠিক আছে, জি স্যার। ওকে। তা আমরা হয়তো এটা সবাই জানি, তার যে লেখালেখির হাত আমরা মনে করি যে প্রকৃতি থেকে পেয়ে গেছে। হ্যাঁ, তিনি প্রকৃতি থেকে পেয়েছেন, তবে সেটা পরিবার থেকে। আমরা হয়তো অলরেডি জানি তার বড় বোন যার নাম হচ্ছে স্বর্ণকুমারী দেবী, তিনি হচ্ছেন মহিলাদের মধ্যে প্রথম ঔপন্যাসিক। আমরা জেনেছি তার পরিবার থেকে বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকা প্রকাশ করা হতো। তার পরিবারে তার বাবাই ছিলেন বিখ্যাত একজন প্রাবন্ধিক, বিখ্যাত একজন সমাজ সংস্কারক মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তার বড় ভাই লেখালেখি করতেন। সো লেখালেখির ব্যাপারটা তিনি আসলে পরিবার থেকে পেয়েছেন, এবং ছোটবেলা থেকেই তিনি লেখালেখি শুরু করেছেন। তো তাদের পরিবারের যে ব্যাপারটা হতো, প্রত্যেক ভাই বোন বড় হতো তার ইমিডিয়েট বড় ভাইয়ের কাছে, কারণ তার বাবা তো বেশি থাকতেন না বাড়িতে, অ্যাডভেঞ্চারাস মানুষ ছিলেন। রবীন্দ্র পরিবারের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরই একমাত্র ব্যক্তি যিনি বাবার সান্নিধ্য পেয়েছেন সবচেয়ে বেশি, কারণ তিনি তো ফ্যামিলির 14তম সন্তান 15 ভাই বোনের মধ্যে। এটাও একটা মজার বিষয়। যাই হোক, তো তার প্রথম কাব্য হচ্ছে বনফুল। এই প্রথম কাব্য বলতে আমরা সেটা লিখিত আকারে বলি। তিনি তার প্রথম কাব্য লিখেছেন 15 বছর বয়সে। তার জন্ম হচ্ছে 61-তে। সো 1876 সালে বইটা লিখা হয়। তিনি প্রথম লিখেছেন বনফুল, ঠিক আছে, কিন্তু সাথে সাথে প্রকাশ করেননি। প্রকাশের দিক থেকে তার প্রথম কাব্য হচ্ছে কবি কাহিনী। এই ব্যাপারটা একটু খেয়াল করবেন যে তার যদি আমরা প্রথম কাব্য বলি, তাহলে শুধু প্রথম কাব্য যদি বলি তাহলে বলতে কবি কাহিনী। যদি বলা হয় প্রথম লিখিত কাব্য, তার প্রথম লিখিত কাব্য, তাহলে হচ্ছে বনফুল। কারণ প্রকাশের দিক থেকে বনফুল আগে না, প্রকাশের দিক থেকে তার প্রথম কাব্যের নাম হচ্ছে
কবি কাহিনী, যেটা 1878 সালে প্রকাশ করা হয়। আর তার এর আগে লিখা যে কাব্যটা আছে বনফুল, এটা যদিও লিখা হয়েছে 1876 সালে, মানে তার 15 বছর বয়সে, কিন্তু তিনি এটা প্রকাশ করেন 1880-তে। তাহলে প্রথম লিখিত কাব্য হচ্ছে বনফুল, আর প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে কবি কাহিনী। প্রথম লিখিত কাব্য বনফুল, কিন্তু প্রথম প্রকাশিত কাব্যের নাম হচ্ছে কবি কাহিনী। এটা একটু ভালো করে মনে রাখতে হবে। আর মাত্র 17 বছর বয়সে তিনি ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ড গিয়েছিলেন। আপনারা কেউ কি পড়েছেন? একটা কম্প্রিহেনশন ছিল ইংলিশে, ওই যে তিনি ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন ইংল্যান্ডে, এবং সেখানে একটা বাড়িতে পেইং গেস্ট হিসেবে ছিলেন, এবং ওই বাড়ির মেয়েটা তাকে ব্ল্যাকি বলে গালি দিত। পড়েছেন ছোটবেলায় এই জি প্রবন্ধটা? স্যার, ইন্টারমিডিয়েটে ছিল, এইচএসসি হ্যাঁ, তে। রাইট। আমরা পড়ছিলাম আর কি। তো অনেকে দেখি এটা পড়ে না, যেন আপনি পেয়েছেন, অনেকে কিন্তু পায় না। এটা এটা গুরুত্বপূর্ণ ছিল আর কি। তো ওই কাহিনীর জি সময় স্যার, আমি 15 সাল পর্যন্ত ছিল। আচ্ছা, রাইট। আচ্ছা, হ্যাঁ, আমি তো এসএসসি পরীক্ষা দিয়েছি 2008-এ, অনেক আগে। যাই হোক, তো এই প্রেক্ষাপটটা সর্বোপরি সবাই জানে। এবং আমার কোয়েশ্চেন হচ্ছে যে রবীন্দ্রনাথ যে ব্যারিস্টারি পড়তে গেছে, ও ইংলিশ জানে না, তার ইংলিশ অন্যকে অনুবাদ করে দিতে হবে। মানে আমাদের এখানের প্রেক্ষাপটটা হচ্ছে কি, একটা রাজনৈতিক প্রেক্ষাপট আর কি। যেহেতু 1947 থেকে 71 পর্যন্ত আমরা পাকিস্তান ছিলাম। পাকিস্তান যখন ছিল, তখন ইন্ডিয়ান যে মানুষেরা আছে বা হিন্দু যারা আছে, তাদের কোনো লিখা, তাদের কোনো অবদান আমাদের এই পূর্ব পাকিস্তান কোথায় মানা হইতো না। আপনারা শুনে অবাক হবেন, 1948 সাল থেকে 1971 সাল পর্যন্ত আমাদের এই দেশে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ ছিল। নিষিদ্ধ, কেউ গাইলে জেলে নিয়ে যাওয়া হইতো। সো ওই সময়টাতেই যত হিন্দু রাইটার আছে, স্পেশালি রবীন্দ্রনাথ ঠাকুর বা এটা যারা আছে, এদেরকে খুবই নিগ্রহ করা হয়েছে, এবং এদের সম্পর্কে নানা কুৎসা রটনা করা হয়েছে। সেই কুৎসা রটনার একটা কথা হচ্ছে রবীন্দ্রনাথ নাকি ইংলিশ পারে না। এরা কথাবার্তা। যাই হোক, তো তিনি নোবেল পুরস্কার পান 1913 সালে, এবং 1915 সালে তিনি নাইট উপাধি পেয়েছিলেন। নাইটহুড উপাধির সম্পর্কে হয়তো আমরা সবাই জানি, খেয়াল করেন। নাইটহুড উপাধি হচ্ছে যে বিভিন্ন দিক থেকে যারা খুব ভালো অবদান রাখে কমনওয়েলথ দেশের মধ্যে আর কি। কমনওয়েলথ তো বুঝেন, ইংরেজরা যাদের কোনো না কোনো সময় শাসন করেছিল, এদেরকে বলা হয় কমনওয়েলথ দেশ আর কি। তো এই কমনওয়েলথ দেশগুলোর মধ্যে যারা একটু ভালো ভালো কাজ করে বিভিন্ন দিক থেকে, ব্রিটিশ রাজ পরিবার তাদেরকে নাইটহুড উপাধি দেয়। নাইটহুড উপাধি মানে একটা তলোয়ার দিয়ে তাকে সম্মানিত করা আর কি, একটা সার্টিফিকেট দেয়। তো এই নাইটহুড উপাধি পেলে কি করতে হয়? নামের আগে স্যার উচ্চারণ করতে হয়। নাইটহুড উপাধি পেলে নামের আগে স্যার উচ্চারণ করতে হয়। তো রবীন্দ্রনাথ ঠাকুর 1915 সালে নাইট উপাধি পেয়েছিলেন, এবং 1919 সালে জালিয়ানওয়ালাবাগ, পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগ নামে একটা রাজ্য আছে, শহর আছে। সেখানে কনসেপ্ট হচ্ছে এরকম যে 1919 সালে আমাদের এই ভারতীয় বিভিন্ন বিদ্রোহীরা যখন ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ করে, নানাভাবে ফুসলিয়ে ফাসলিয়ে, লোভ দেখিয়ে, জুলুম করে, অত্যাচার করে ইংরেজরা থামিয়ে রেখেছে। কিন্তু পাঞ্জাবের মানুষদেরকে পারছিল না, কারণ পাঞ্জাবিরা তো অরিজিনালি মানে খুব শক্তিশালী একটা জাতি। এদের মধ্যে সহনশীলতা বলেন, একতাবদ্ধতা বলেন, সবকিছু তারা খুব পারদর্শী ছিল। তো ইংরেজরা কোনোভাবেই পাঞ্জাবে পারছে না। জালিয়ানওয়ালাবাগে ওখানে আন্দোলন এত তীব্র ছিল যে ইংরেজরা কোণঠাসা হয়ে যাচ্ছে বা ইন্ডিয়ানদের কাছে। তখন তারা একটা প্ল্যান করলো যে ঠিক আছে, আপনাদের সাথে আমরা আলোচনা করবো, আপনারা আসেন। তো জালিয়ানওয়ালাবাগ নামে একটা জায়গায় বিশাল বড় একটা মাঠ ছিল, যেগুলো আমরা টাউন হলের মাঠ বলি, অনেক বড়। বলছে এখানে আলোচনা হবে। তো সব বিদ্রোহীরা আসছে, আলোচনা হবে। আলোচনা হচ্ছে, ইংরেজরা বলছে হ্যাঁ আপনারা যাই যান তাই দিব, এগুলা করে করে আলোচনা হচ্ছে। তো হঠাৎ করে বললো যে ঠিক আছে, আমরা একটু নিজেদের মধ্যে কথা বলি, আপনারা একটু বসেন। এটা বলে ইংরেজ অফিসাররা সেখান থেকে চলে আসলো। কিছুক্ষণ পরে দেখা গেল ইংরেজরা সৈনিক ছিল, তারা আস্তে আস্তে ওই জায়গাটা থেকে একটু দূরে যাচ্ছে। কেন? কারণ আগে থেকে এখানে প্ল্যান করা ছিল, মাটির নিচে নানা রকম বারুদ পোতা ছিল, হঠাৎ করে আগুন লাগাই দিল। এবং এই জালিয়ানওয়ালাবাগ নামক জায়গায় এই মিটিং এর কথা বলে তারা জ্যান্ত পুড়িয়ে বিপ্লবীদেরকে হত্যা করল। এই যে তারা বিট্রেটা করেছে, আলোচনার নামে মানুষকে হত্যা করেছে, বিপ্লবীদের হত্যা করেছে, এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি ত্যাগ করেন। একটু মনে রাখবেন, যে সমস্ত ছাগল বা যে সকল ছাগলজীবী বা যে সকল ছাগল বুদ্ধিজীবী বলে যে রবীন্দ্রনাথ নাকি ইংরেজদের পোষা কুকুর ছিল, এভাবেই বলে বা ইংরেজদের পক্ষে কথা বলতেন, এটা সম্পূর্ণ ভুয়া কথা। তিনি ইংরেজদের বিরুদ্ধে ব্যাপক পরিমাণ লিখেছেন, এমনকি রাস্তায় নেমেছেন। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হইল, উনি রাস্তায় নেমে মিছিল করেছেন। বঙ্গভঙ্গ তিনি চান না, এই আদেশের বিপরীতে তিনি অবস্থান করেছেন। 1919 সালে ইংরেজদের দেওয়া উপাধি নাইটহুড উপাধি উনি ত্যাগ করেছেন। উনি প্রতিলিপি লিখেছেন পত্রিকায় যে এই ঘটনার বিচার চাই। তিনি ইংরেজদের চামচা ছিলেন না, ইংরেজদের সকল কাজ তিনি সাপোর্ট করেনই নাই। যেটা মানুষের বিরুদ্ধে গেছে, মানবতার বিরুদ্ধে গেছে, দেশের বিরুদ্ধে গেছে, তিনি সোচ্চার ছিলেন। তাহলে আমাদের দেশে সেসব কথা প্রচলিত কেন? ওই যে
পাকিস্তানিটা ছড়াই দিয়ে গেছে, আমরা মাথায় সেট করে রাখছি। এরকম আরো কিছু বাজে বাজে কথা আছে, আমরা আস্তে আস্তে জানতে পারবো। যাই হোক, তো নাইটহুড উপাধি যেটা ব্রিটিশ রাজ পরিবার থেকে দেওয়া হয়, 1915 সালে তিনি নাইটহুড উপাধি পেয়েছেন এবং 1919 সালে তিনি এটা ত্যাগ করেন। ডিলিট উপাধি, ডিলিট মানে হচ্ছে ডক্টরেট অফ লিটারেচার। 1913 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি পান। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে এই উপাধি দেওয়া হয়। এখানেও আরেকটা ব্যাপার বলি, মনে করেন আপনি একটা প্রতিষ্ঠান বানাচ্ছেন, আমি মুসাফির রাহাত আপনার বিরুদ্ধে কথা বললাম, আমি আপনার বিরুদ্ধে কথা বলেছি, প্রতিষ্ঠান হইতেই দিই নাই আপনাকে, বহুত পেইন দিয়েছি, আপনি প্রতিষ্ঠানটা করে ফেললেন কোনো না কোনো ভাবে। ঠিক 10 বছর পরে আপনি কি আমাকে দাওয়াত দিবেন যে স্যার আসেন আপনাকে সংবর্ধনা দিব? আপনি না হয় দিলেন, আমি কি যাব? বলেন তো, আপনি দিবেন? প্রথমে বলেন, আপনি দিবেন আপনার প্রতিষ্ঠানে আমাকে দাওয়াত, বড় অনুষ্ঠান করে, মানে আমার জন্য স্পেশালি অনুষ্ঠান করে আপনি দাওয়াত দিবেন? দিবেন জি না। না স্যার। আর আপনি যদিও দেন, আমি কি যাব? যে আমি এটা অপমান করছি, এখন আমার জন্য অনুষ্ঠান করে আমি যাব? যাব না। জি না স্যার। তাহলে এবার আপনি চিন্তা করেন, যারা বলে যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার বিরোধিতা করেছিলেন, এটা যারা বলে, তাহলে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বয়স হচ্ছে মাত্র 15 বছর। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য যদি রবীন্দ্রনাথ ঠাকুর মানে লেখালেখি করতেন, যদি প্রকাশ্যে না করতেন, বিরোধিতা করতেন বা কোনোভাবে ষড়যন্ত্র করতেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 15 বছর উপলক্ষে রবীন্দ্রনাথকে স্পেশালি দাওয়াত দিত, একটা স্পেশাল কনভোকেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিলিট উপাধি দেওয়ার জন্যই 1937 সালে একটা স্পেশাল কনভোকেশন হয়, নরমাল কনভোকেশন না, স্পেশাল করা হয়েছিল। এটা কি সম্ভব? ঢাকা বিশ্ববিদ্যালয় কি পাগল হয়ে গেছে, বা রবীন্দ্রনাথ কি পাগল? এসব কথা কেন আসছে? তাকে রবীন্দ্রনাথকে প্রথমে বোঝানো হয়েছিল 21 সালের দিকে যে এই যে বঙ্গভঙ্গ হইলো, বঙ্গকে আলাদা করলো, ঢাকা ইউনিভার্সিটি করা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি করলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মান কমে যাবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে কেউ আসবে না, স্পষ্টত ভাগ হয়ে যাবে। রবীন্দ্রনাথ বলছেন না না, তাহলে তো এটা সমস্যা, অন্য একটা ব্যবস্থা করতে হবে। তখন তাকে শিক্ষা কমিটি তাকে বুঝাইলো যে না, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে স্থানগত কারণে, ওখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নাই। তারা প্রথম বোঝালো এটা মুসলমানদের, কিন্তু পরে তিনি জানলেন যে না, এটা তো মুসলমানদের, এটা সবার জন্য, কারণ তখন জগন্নাথ হল হয়েছে, হিন্দুরাও করতে পারছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠার সময় কোনো উপাদান ছিল না, সকল উপাদান আসতো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, মানে সেন্ট্রালি কলকাতা থেকেই ই করা হতো। বললো হ্যাঁ তাহলে ঠিক আছে। কিন্তু এই যে তিনি প্রথমে তাকে উল্টাপাল্টা বোঝানো হয়েছিল যে ওইটা আলাদা করার জন্য তৈরি করা হচ্ছে, ওখানে শুধু মুসলমানরা পড়বে, এটা তখন তিনি বলছেন না, এরকম তো হওয়ার কথা না, আমি কথা বলবো নাথান কমিটির সাথে। এই ব্যাপারটা আমাদের এখানে যখন পাকিস্তান তৈরি হইলো, মানে 47-এর পরে পাকিস্তানি কিছু মানে রাজাকার, আমাদের বাংলাদেশের কিছু সাহিত্যিক আছে রাজাকার টাইপের, এরা হিন্দুদেরকে পছন্দ করতো না, রবীন্দ্রনাথ ঠাকুরকে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর পরিমাণ বিরোধী ছিল, এরা এটা প্রচার করছে। এবং সবচেয়ে বেশি প্রচার হয়েছে উনি মারা যাওয়ার পরে, রবীন্দ্রনাথ মরে গেছে তখন আরো বেশি প্রচার শুরু হয়েছে। এবং আমরা বাঙালিরা তো রিমার পছন্দ করি, এবং আমরা এটা বিশ্বাস করা শুরু করে দিয়েছি। আজ পর্যন্ত কেউ এই দেখাইতে পারে নাই। এখন আমি তো সাধারণ মানুষ, আমি ডাবিতে পড়েছি, আমি আমার স্যারদের কাছে শুনেছি, আমার কোনো স্যার কখনো এই ব্যাপারে কিছু বলে নাই, কারণ এটা ভুয়া কথাবার্তা, খুবই ভুয়া কথাবার্তা। আজ পর্যন্ত কেউ একটা নিদর্শন দেখাইতে পারে না যে রবীন্দ্রনাথ না করছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়া যাবে, কেউই না। এটা খালি একটা মুখরোচক গল্প হিসেবে প্রচলিত হয়ে গেছে। এখন কেউ বলে যে উনি যে বলছে এটার প্রমাণ কি? আরে বলছে মানে কি, উনি তো এটা সাপোর্টই করেছে। উনি যে বিরোধিতা করেছে এটা তো কোনো প্রমাণ নাই, তো বিরোধিতা করার কোনো প্রমাণ নাই মানে তো তিনি বলছে, সিম্পল হিসাব আর কি, যে উনি এটার পক্ষেই ছিলেন। আর উনি যদি পক্ষে নাই থাকতেন, তাহলে 15 বছর বয়স, মানে তখন 15 বছর বয়স ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্পেশাল সমাবর্তন করে তাকে ডাকতো না, সেও হয়তো আসতো না, সিম্পল হিসাব। তো এই রিউমার গুলা কেন? কারণ আমরা রিউমার পছন্দ করি, এই জন্যই। এরকম আরো অনেক রিউমার আছে, আমরা প্রত্যেকটা স্টেপে স্টেপে রিউমার গুলা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো। কেন আপনাদেরকে এইগুলা নিয়ে কথা বলছি? আপনারা একটা সময় অনেক ভালো একটা পজিশনে যাবেন ইনশাল্লাহ, কিন্তু প্রত্যেকেই যাবেন। আপনারা যারা অনলাইনে পড়ছেন, আপনারা সত্যি অগ্রগামীর দল, একসময় ভালো পজিশনে যাবেন। তো ভালো পজিশনে যখন যাবেন, তখন রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী বা নজরুল জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এগুলো নিয়ে প্রচুর অনুষ্ঠানে আপনারা যাবেন। দয়া করে আপনারা এই রিউমার গুলা বললেন না, কারণ আপনি যখন এই রিউমার গুলা বলবেন, মানুষ বিশ্বাস করবে, সত্যটা জানাবেন। ওকে, এই রিউমার গুলা থেকে দূরে থাকবেন। যারা এই রিউমার গুলা বলে আমার কাছে পাঠিয়ে দিবেন, আমি তর্ক করবো দরকার হলে। তো ডিলিট উপাধি পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1913 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1936 সালে এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 1940 সালে। মানুষ হিসেবে তিনি খুব ভালো মানুষ ছিলেন, অসাম মানুষ ছিলেন। তিনি যে পরিমাণ দান করেছেন মানুষকে, মানে খুব, মানে অনেক আর কি, অনেক, কিন্তু সেগুলো আমাদের বাংলাদেশে প্রচার করা হয়নি। কেন? কারণ আমরা তো পাকিস্তান ছিলাম, হিন্দুদের কথা তো বলা যাবে না, মুসলমানদের কথা বলতে হবে। আরো মজার বিষয় হচ্ছে, আমাদের একজন
শাসক ছিলেন পাকিস্তান আমলে। তো উনি আনিসুজ্জামান স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, মারা গেছেন উনি। ওনাকে এখানে ডেকে নিয়ে বলতেছে, এই মানুষ তো রবীন্দ্রসঙ্গীত করে, আপনারা একটা লিখতে পারেন না রবীন্দ্রসঙ্গীত? কেন রবীন্দ্রসঙ্গীত বাদ দেন, আপনারা নিজেরা রবীন্দ্রসঙ্গীত লিখেন, ওটা চলবে। আনিসুজ্জামান তো হা করে তাকায় আছে, কি করবে? বলছে স্যার রবীন্দ্রসঙ্গীত মানে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে ওইটা, বাদ দেন রবীন্দ্র, আপনি লিখেন, ওটার নাম হবে রবীন্দ্রসঙ্গীত। উনি আর কি বলবেন, ঠিক আছে স্যার দেখবো, ঠিক আছে। এই হলো অবস্থা। So, এত বিশ্রী একটা অবস্থা ছিল পাকিস্তান। সৈয়দ আব্দুল হাই আল হাদি নামে একজন গায়ক আছে, আপনারা তার নাম শুনবেন। আমাদের আরেকজন বিকাশ সুবীর নন্দী, এরা রবীন্দ্রসঙ্গীত গিয়েছিল বলে এদেরকে জেলে পর্যন্ত যেতে হয়েছে। এই অবস্থা ছিল পাকিস্তান আমলে। মানে একটা গ্রুপই ছিল যাদের কাজ ছিল রবীন্দ্রনাথকে ছোট করা, কত ভাবে তাকে ছোট করা যায়। এই যে তার ভাবির সাথে তার চড়াই আছে, বাজে কথাটা প্রচলিত, তার ভাবি তার জন্য নাকি আত্মহত্যা করেছে, সে বিয়ে করার পরে, পুরো ফালতু কথাবার্তা। রবীন্দ্রনাথ তো বড় হয়েছে তার ভাবির কাছে, কারণ আমরা আগেই বলেছি তার ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষ বড় হয়, শিক্ষিত হয় সবকিছু তার ইমিডিয়েট বড় ভাইয়ের কাছে, আর তার বাবা তো বাসায় থাকতো না। তো তার ভাবির সাথে, তার ভাবি হচ্ছে তার মায়ের মতো ছিল। আমরা মায়ের সাথে ফান করি না, আমরা মায়ের সাথে ফ্রি না, তিনি তার ভাবির সাথে ফ্রি ছিলেন বন্ধুর মতো, বাট সম্পর্কটা ছিল মা ছেলের মতো, ব্যাপারটা এরকম আর কি। এবং কাদম্বিনী দেবীর বা তার ভাবির যে মৃত্যু, সেটার কারণ রবীন্দ্রনাথ ঠাকুর না, এটা তার স্বামীর সাথে তার একটা দৌরাত্ম্য ছিল। ওই ফ্যামিলিতে তার ভাবি হচ্ছে খুব নিগৃহীত হতো এবং তার স্বামী পরনারীর প্রতি আকৃষ্ট ছিল, এগুলো নিয়ে কি আছে। এটা রবীন্দ্রনাথের কোনো হাত নাই, কিন্তু আমরা হচ্ছে পাইছি একটা পয়েন্ট, রবীন্দ্রনাথ ঠাকুরকে নাকি ভালোবাসতো, আজাইরা জিনিসপত্র আর কি। তো মাত্র 17 বছর বয়সে তিনি ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন, এটা হচ্ছে তখনকার ছবি। আই থিঙ্ক এই ছবিগুলো আপনারা কখনো কোথাও দেখেন নাই। আপনাকে রবীন্দ্রনাথের একটা ছবি দেখছেন, দাড়িওয়ালা, মানে তার বৃদ্ধকালের ছবি দিয়ে আমরা তাকে চিনি আর কি। ওকে, এটা হচ্ছে তার স্ত্রী, তার স্ত্রীর নাম হচ্ছে ভবতারিণী দেবী এবং তিনি বাংলাদেশের মেয়ে, কুষ্টিয়ার মেয়ে। কুষ্টিয়ার যে আমরা কুটিবাড়ি বলি, এই কুটিবাড়িরই, এটা তো তাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, এখানে একজন কর্মকর্তার মেয়ে হচ্ছে এই মেয়েটা, ভবতারিণী দেবী। তো রবীন্দ্রনাথ ঠাকুর তো, তাদের নিয়ম ছিল ব্যবসা দেখাশোনার জন্য বা জমিদারি দেখাশোনা করার জন্য আসতে হইতো। তো তিনি একবার কুটিবাড়িতে আসতেন কুষ্টিয়ায়, একদিন সকালে বসে কবিতা লিখছেন, এই যে ইজি চেয়ারে বসে কবিতা লিখছেন। হঠাৎ করে দেখলেন 9 বছর বয়সী একটা মেয়ে যার নাম ভবতারিণী দেবী, সে হচ্ছে হাতে ফুলের ডালা নিয়ে পুকুর পাড়ে ফুল তুলতে আসছে। তো রবীন্দ্রনাথ স্নিগ্ধ সকালে এরকম একটা স্নিগ্ধ কোমল মেয়ের দিকে তাকিয়েছিল। হঠাৎ করে সে মেয়েটাকে ডাক দিল, ওহে বালিকা এদিকে আইসো। মেয়েটা তার দিকে তাকাইলো, তাকায় দৌড় দিল। এই মেয়ে, সে 3 দিন পরে তার বিয়ে হয়েছে। এই মেয়েটার নাম হচ্ছে ভবতারিণী দেবী এবং তিনি ভালোবেসে মেয়েটার নাম রেখেছিলেন মৃণালিনী দেবী। তার স্ত্রীর নাম ভবতারিণী দেবী, বা তিনি ভালোবেসে নাম দিয়েছিলেন মৃণালিনী দেবী। আপনারা কেউ বলতে পারেন এই মৃণালিনী শব্দটা বাংলা সাহিত্যের একটা উপন্যাসের নাম, কার লেখা? বঙ্কিমচন্দ্র উপন্যাসের নাম। গুড। সো এটা হচ্ছে একটা রেয়ার ছবি, রবীন্দ্রনাথ ঠাকুর আর তার মেয়ে মাধুরীলতা এবং তার পুত্র রথীন্দ্রনাথ, তার খুব আদরের। এই যে মাধুরীলতাকে দেখতে পাচ্ছেন, এই মাধুরীলতারই জীবনের কাহিনী হচ্ছে হৈমন্তী। হৈমন্তী পড়েছেন? হৈমন্তীর কাহিনী কিন্তু তার নিজের মেয়ের কাহিনী, অনেক কষ্ট নিয়ে লিখেছেন। তো ধারণা করা হয় এটা তার জীবনের প্রথম ছবি আর শেষ ছবি, একদম প্রথম ছবি আর একদম শেষ ছবি। তো তার এই শেষ বয়সের ছবিগুলো আমরা দেখলেই চিনি, কারণ আমরা রবীন্দ্রনাথের ছবি মানে হচ্ছে তার বুড়াকালের ছবি, তার ইয়ং এজের বা এজের ছবিগুলো আমরা পাই না। একটু দেখে নিতে পারেন বালক রবীন্দ্রনাথ, কিশোর রবীন্দ্রনাথ, এবং ছোটবেলা থেকেই খুব স্টাইলিশ ছিলেন। তিনি ছোটবেলা থেকেই নাটক করতেন তার ফ্যামিলিতে, তাদের রঙ্গমঞ্চ ছিল, নাট্যশালা ছিল, নাটক লিখতেন, নাটক করতেন, মানে ছোটবেলা থেকে তিনি খুব স্টাইলিশ ছিলেন, খুবই স্টাইলিশ ছিলেন। পরবর্তীতে তিনি আস্তে আস্তে মানে ওই বেরি থেকে বেরিয়ে আসেন আর কি। তরুণ রবীন্দ্রনাথ, যুবক রবীন্দ্রনাথ, যুবক রবীন্দ্রনাথকে আমরা মোটামুটি চিনি, তরুণ রবীন্দ্রনাথকেও চিনি, তো সবচেয়ে বেশি চিনি আমরা বৃদ্ধ রবীন্দ্রনাথকে। বৃদ্ধ রবীন্দ্রনাথের ছবিটাই আমাদের মাথায় সেট করা আছে। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি ছাড়া, আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাইন। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মডেল ছিলেন, বিভিন্ন পণ্যের লিখে দিতেন, ও তার লাইন টাইন লিখে দিতেন, বিভিন্ন পণ্যের মডেল হইতেন তিনি। তো সবচেয়ে বেশি মডেল হইতেন কলমের মডেল ছিলেন তিনি খুব বেশি। তো এই ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা আদৌ আপনারা এভাবে আপনাদের কাছে মনেই হবে না, কিন্তু আপনি যদি এই ছবিটার উপরে কোন রকমের দাড়ি টাড়ি বসায় দেন, তাহলে দেখবেন যে একসময় রবীন্দ্রনাথের স্টেপ হারিয়ে যাবে। ওকে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি নাই, এটা আমরা চিন্তাই করতে পারি না, ওটা এরকম দাঁড়িয়ে গেছে আর কি। ওকে, তো এটা হচ্ছে তার নাট্যশালার যখন নাটক করছেন, নাটক করার একটা ছবি। এখানে তার ফ্যামিলি মেম্বাররা আছে, তার পুত্রবধূ, তার মেয়েরা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হচ্ছে তিনি গান গাচ্ছেন, গান গাওয়া অবস্থার একটা ছবি, এটা রবীন্দ্রনাথ ঠাকুর। এই ধরনের ছবি হয়তো আপনারা তেমন আগে দেখেননি। আচ্ছা, এটা হচ্ছে একটা বিখ্যাত মহিলা, এই মহিলার নাম হচ্ছে ভিক্টোরিয়া ওকাম্পো।
এই মহিলার নাম হচ্ছে ভিক্টোরিয়া ওকাম্পো। এই ভিক্টোরিয়া ওকাম্পো আর্জেন্টিনার একজন সেলিব্রিটি ছিলেন এবং খুব ভালো একজন মহিলা ছিলেন, এবং তিনি ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা খুব পছন্দ করতেন এবং তিনি প্রায়শই ভারতবর্ষে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করতেন। তো ভিক্টোরিয়া ওকাম্পো একজন আর্জেন্টিয়ান মহিলা হয়েও ইংরেজি রবীন্দ্রনাথের কবিতা বা বাংলাদেশের বা ভারতের সংস্কৃতি এত পছন্দ যে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রতি খুব আকৃষ্ট বলতে নেগেটিভ না, ভালো অর্থে আর কি, মানে খুব খুশি হয়েছিলেন। এবং তার পূরবী নামে যে কাব্যগ্রন্থটা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে পূরবী কাব্যটা আছে, এই পূরবী কাব্যটা তিনি ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করেছিলেন। তো এটা নিয়েও নেটিজেন মানে সমালোচক আর কি, সমালোচকরা বলছে হ্যাঁ বুড়া বয়সে তিনি আর্জেন্টাইন মহিলা প্রেমে পড়েছেন, এগুলো ফালতু কথা, প্রেমে পড়ান। আপনি কারোর প্রতি মুগ্ধ হতেই পারেন, আপনি যখন স্যার আছে আপনার স্যারকে আপনার খুব পছন্দ, তার মানে তো এই না যে আপনি তার সাথে প্রেম করছেন, এরকম তো কিছুই না। তো ওই আমাদের সমালোচকরা যেরকম হয় আর কি। তো ভিক্টোরিয়া ওকাম্পো তিনি একজন আর্জেন্টাইন মহিলা এবং তিনি বাংলা সাহিত্য, স্পেশালি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য খুব পছন্দ করতেন, এবং রবীন্দ্রনাথ বাংলার প্রতি তার সাহিত্যের প্রতি ভিক্টোরিয়া ওকাম্পোর আকৃষ্টতা দেখে, ভালোবাসা দেখে তিনি তার একটা কাব্য তাকে উৎসর্গ করেছিলেন। আমি আই থিঙ্ক আপনারা হয়তো এই পাগলা লোককে চিনেন। এই পাগলা লোককে বলেন দেখি। আইনস্টাইন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে খুব পছন্দ করতেন, খুবই পছন্দ করতেন, এবং আইনস্টাইন চান্স পাইলেই ভারতবর্ষে তাকে দাওয়াত রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রচুর বিদেশ ভ্রমণ করতেন, প্রচুর, এবং সেই বিদেশ ভ্রমণে আইনস্টাইন মোটামুটি তার সঙ্গীও হতেন। আইনস্টাইন তাকে খুব ভালোবাসতেন, একজন সাহিত্যের মানুষ, একজন বিজ্ঞানী মানুষ, কিন্তু মনের মধ্যে খুব মিল ছিল। এটা 1936 সালের ছবি। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিলিট উপাধি দেওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে আপনি আরেকটা লোককে পাবেন যিনি একই বছর রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ডিলিট উপাধি পেয়েছে। কেউ কি গেস করতে পারেন উনি কে? আমি একটু সহজ করে দিই, উনি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক। এটা কি শরৎচন্দ্র? শরৎচন্দ্র, রাইট। এটা হচ্ছে শরৎচন্দ্রের ছবি। তো দুইজনকে 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দেওয়া হয়। এই ছবিগুলো দেখেছেন নাকি কখনো? না, আমার সুবিধার প্ল্যান না, মানে আর মনে হয় যে কিছু জানেন আর কি। সেটাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে একজন বিখ্যাত ব্যক্তি, রবীন্দ্রনাথ ঠাকুর এই লোকটার প্রতি প্রচন্ড পরিমাণ আকর্ষিত ছিলেন, এবং এই লোকটাকে মানসিকভাবে বিভিন্নভাবে রবীন্দ্রনাথ ঠাকুর সাপোর্ট দিতেন। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের মনে হয়েছিল এই ব্যক্তি পারবে বাংলার স্বাধীনতা ফিরিয়ে আনতে। আমরা হয়তো বুঝতে পারছি লোকটাকে। ফজলুল হক আঙ্কেল। আঙ্কেল রাখেন ফজলুল হক আঙ্কেল মানে সম্মান দিয়ে বললাম স্যার। আপনি এলাকার নাকি? ওনার এলাকার? স্যার বরিশালের। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আপনার আঙ্কেল। আমি এই জন্য গেস করতে পারছিলাম যে আপনার এলাকার বলে আঙ্কেল বলছেন। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের শেরে বাংলা। শেরে বাংলার অর্থ আমরা জানি, শের এ বাংলা। শের মানে টাইগার অফ বেঙ্গল। ওকে, এটা হচ্ছে রবীন্দ্রনাথের শেষ ছবি, এরপরে আর ছবি তোলা যায়নি। বুঝতেই পারছেন, এই চিতায় সাহিত্য আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার শেষকৃত্য অনুষ্ঠানের ছবি। ওকে, এরা থেকে নেওয়া, নেট থেকে নেওয়া। তো শান্তিনিকেতন এবং বিশ্বভারতী তার দুটো অসামান্য অবদান, এবং পৃথিবী বিখ্যাত অনেক মানুষ শান্তিনিকেতনে যেতেন। আপনি নিজে যদি কখনো যান, পশ্চিমবঙ্গে যান, তাহলে বর্ধমানে গিয়ে ঘুরে আসবেন। বর্ধমানই হচ্ছে শান্তিনিকেতন আর কি। এবং সেখানে গেলে মানে এমনিতে আপনার মনটা শীতল হয়ে যাবে। কেন শীতল হয়ে যাবে আপনি যে বুঝবেন না, অনেক ভালো লাগবে। এবং যারাই কলকাতা যায় বা তার আশেপাশে যায় আর কি, তো বর্ধমানে একটু ঘুরে আসে, মানে শান্তিনিকেতনে আর কি। আপনারা তো এই লোকটাকে চিনেন, ভারতবর্ষের সবচেয়ে গরিব লোক, এত গরিব যে কাপড় সাপড় ছিল না তার, মোহনদাস করমচাঁদ গান্ধী। এই গান্ধীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক ছিল খুবই ভালো, দুজনকে খুব পছন্দ করতেন। ওকে, তো শুধু গান্ধী না, সকল মানুষদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে খুব ভালো লিঙ্ক ছিল। ওকে, তো জোড়াসাগর বিখ্যাত ঠাকুর পরিবারে তার জন্ম, এবং তার পারিবারিক পদবি হচ্ছে কুশারী। তিনি কুশারী বংশের সন্তান, এবং তাদেরকে বলা হয় পিরালি ব্রাহ্মণ। এটার মানে কি? এটার মানে একটু খেয়াল করেন। এটার মানে হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের অষ্টম বা নবম পূর্বপুরুষ আর কি, এরা ছিলেন ধর্ম প্রচার করার জন্য তারা আসছিলেন কুশ এলাকায় তারা ধর্ম প্রচার করতে আসছিলেন। কুশ এলাকা মানে রাইট নাও যেটা বর্ধমান, এটার নামে ছিল কুশ। এই বর্ধমান রাইট নাও যেটার নামে ছিল কুশ।
এবং কুশ এলাকায় তারা ধর্ম প্রচার করতে আসছিলেন, এজন্য তাদের নামের শেষে উচ্চারণ করা হতো কুশারী। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের অরিজিনাল পারিবারিক উপাধি হচ্ছে কুশারী। অরিজিনাল পারিবারিক উপাধি হচ্ছে কুশারী। কেন? কুশ কুশারী। এলাকায় ধর্ম প্রচার করতে আসছিলেন। ওকে, এটা হলো পদবী। তো এরা তো হচ্ছে খুব উচ্চ মার্গীয় ব্রাহ্মণ। ব্রাহ্মণদের মধ্যে আবার ভাগ আছে, কুলীন ব্রাহ্মণ, ওকে, মানে নানা রকম ভাগ আছে ব্রাহ্মণদের মধ্যে। এরাও ছিল সবার উপরে, আর সবার উপরে সৎ ব্রাহ্মণ বা কুলীন ব্রাহ্মণ। তো রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চম বা চতুর্থ যে পূর্বপুরুষটা আছে জগন্নাথ কুশারী, তো উনি যে কাজটা করেছিলেন, উনি একটা নিচু ব্রাহ্মণ বংশের মেয়ের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, প্রেমে পড়েছেন আর কি, এবং ওই মেয়েকে প্রেম করে বিয়ে করে ফেলেন। এই যে উঁচু ব্রাহ্মণ হয়ে নিচু ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করেছেন, এই জন্য তার জাত চলে গেছে, সে এখন নিচু ব্রাহ্মণ হয়ে গেছে। যখন উঁচু জাত থেকে নিচু জাতে চলে আসে তখন তাকে বলে পিরালি ব্রাহ্মণ। তখন তাকে বলে পিরালি ব্রাহ্মণ। তো তারা ছিল উঁচু বংশের ব্রাহ্মণ, কিন্তু নিচু বংশের মেয়েকে বিয়ে করার কারণে তারা উঁচু বংশ থেকে নিয়ে হয়ে গেল পিরালি ব্রাহ্মণ বা পতিত ব্রাহ্মণ বা নিচু ব্রাহ্মণ। তো যেহেতু মানে জাত চলে গেছে, সে তো আর ওই এলাকায় থাকতে পারবে না, সে তখন চলে আসছে খুলনায়, বাংলাদেশের খুলনায় চলে আসছে। খুলনায় দক্ষিণ দিঘি নামে একটা জায়গা আছে, এই দক্ষিণ দিঘিতে তার থাকা শুরু হইল। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরদের বা ঠাকুর পরিবারের আদি নিবাস কোথায়? খুলনার দক্ষিণ দিঘি। রবীন্দ্রনাথ ঠাকুরদের আদি নিবাস হচ্ছে খুলনার দক্ষিণ দিঘি। রবীন্দ্রনাথ ঠাকুরদের আদি নিবাস হচ্ছে খুলনার দক্ষিণ দিঘিতে। ওকে, তো দক্ষিণ দিঘিতে যখন চলে আসলো, দক্ষিণ দিঘিতে তো এত ব্রাহ্মণ টাহ্মণ নাই। তো যদিও পিরালি ব্রাহ্মণ হয়ে গেছে, তবু সে তো ব্রাহ্মণ, তাই তো? এই জন্য স্থানীয় মানুষেরা তাকে রিকোয়েস্ট করলো যে আপনি আমাদের সাথেই থাকেন, আমরা আপনাকে জমি জায়গা দিচ্ছি, আপনি আমাদের ধর্মকর্ম পালন করে দিবেন। ব্যক্তিগতভাবে লোকটা খুব ভালো ছিল, বললো ঠিক আছে আমি তোমাদের ধর্মকর্ম করে দিব। তো এই জগন্নাথ কুশারী তার কুশারী নাম ব্যবহার করতে পারে না, বলতে ব্রাহ্মণ হয়ে গেছে, এবং মানুষজন তাকে ঠাকুর ঠাকুর বলে ডাকতে লাগলো। এই যে মানুষজন তাকে ঠাকুর ঠাকুর বলতে লাগলো, ঠাকুর কেন ডেকেছে মানুষজন? কারণ পূজা টুজা করে দেয়, জন্য ঠাকুর বলে। এই মানুষজন যে ঠাকুর ঠাকুর বলে ডাকা শুরু করলো, নাম হয়ে গেল ঠাকুর, জগন্নাথ ঠাকুর। এই ঠাকুর উপাধিটা আসলে কারো দেয়া না, এটা মানুষ ডাকতে ডাকতে ঠাকুর পদবী হয়ে গেছে। তারপরে তার তৃতীয় পূর্বপুরুষ, যার নাম হচ্ছে নীলমণি ঠাকুর। নীলমণির আবার এসব পূজা টুজা ভাল লাগে না, সে খুলনার দক্ষিণ দিঘি থেকে চলে আসলো কলকাতায় জোড়াসাঁকুতে, এসে ছোটখাটো বিজনেস করতে লাগলো। তার বিজনেস খুব ভালো লাগে। হঠাৎ করে সেই লোহা লকারের বিজনেসে ঢুকলো, আস্তে আস্তে লোহা ভাঙার বিজনেস, আস্তে আস্তে সে জাহাজ ভাঙার বিজনেস শুরু করলো। তারপরে তার কোনো সন্তান হয় না। তো যেহেতু তার কোনো সন্তান হয় না, সে তার বংশেরই একটা ছেলেকে দত্তক নিল। সেই ছেলেটার নাম হচ্ছে দ্বারকানাথ। দ্বারকানাথ হচ্ছে সরাসরি তাদের বংশীয় না, পালক পুত্র। হ্যাঁ, বংশেরই, মানে সরাসরি না, একটু পেঁচায় টেঁচায় আর কি। তো নীলমণির এই পালক পুত্র দ্বারকানাথ ঠাকুর, সেও তার বাবার মতো হয়েছে, পালক বাবার মতো। ব্যবসা খুব ভালো বুঝে, এবং সে প্রথম ব্যক্তি যিনি ব্যবসা করে এত টাকা ইনকাম করেছেন যে বিভিন্ন দিকে আস্তে আস্তে জমি কিনতে লাগলেন। এমন জমি কিনা কিনলেন যে পুরো ভারতবর্ষের 10 জন শ্রেষ্ঠ, মানে 10 জন ধনীর মধ্যে একজন হয়ে গেলেন এই দ্বারকানাথ। এবং একটা সময় জোড়াসাঁকোর সবচেয়ে বড় বাড়িটা তিনি কিনে ফেললেন এবং সেটাকে আরো বড় করতে লাগলেন। হয়ে গেল জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবার। যে জোড়াসাঁকোর এই ঠাকুর পরিবারের স্থপতি হচ্ছে দ্বারকানাথ ঠাকুর। এবং তার এত প্রভাব ছিল পুরো ভারতবর্ষ জুড়ে, তিনি সেই আমলে জাহাজের বিজনেস করতেন। চিন্তা করা যায় কত বড় লোক ছিলেন। ইংরেজ সরকার সাধারণত কাউকে প্রিন্স উপাধি দেয় না, ইংরেজ সরকার তাকে প্রিন্স উপাধি দিয়েছে দ্বারকানাথ ঠাকুরকে, আমরা যাকে বলি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর পারিবারিক ভাবে জমিদার না। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর নিজের টাকা দিয়ে জমিদারি কিনেছেন, জমি কিনেছেন। ওকে, রবীন্দ্রনাথরা পারিবারিক ভাবে জমিদার না, জমিদারি শুরু হয়েছে রবীন্দ্রনাথের দাদা থেকে। ওকে, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর থেকে। এরপরে তার সন্তানরা আস্তে আস্তে জমিদারি বাড়াইতে লাগলো, কিন্তু অবশেষে রবীন্দ্রনাথ পর্যন্ত এসেই জমিদারি আর টিকলো না, কারণ আস্তে আস্তে জমিদারি প্রথা উঠে গেল 1893 সালে সূর্যাস্ত আইনের মাধ্যমে। এবং তারা তো আসলে বংশীয় জমিদার না, এই জন্য তাদের বিভিন্ন জায়গায় যে জমিদারি গুলা ছিল, এগুলা গোমস্তা নায়েব মানে কর্মচারীরা দখল করে নিয়েছে। এদের তার লাঠিয়াল বাহিনী নাই যে দখল করবে, আর যায়ও নাই। রাইট নাও কুষ্টিয়ার যে ইয়েটা আছে, আখড়াটা আছে, লালনের আখড়াটা, এই পুরাটা এলাকা ছিল রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথের ভাই এটা দান করে দিয়ে গেছে যে হ্যাঁ আপনারা থাকেন, সমস্যা নেই।
বাংলাদেশের একদম বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথের সম্পত্তি আছে, যেগুলো এখন সরকারি সম্পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। শুধু এখানে না, বর্ধমানে প্রচুর সম্পত্তি ওদের ছিল, যেগুলো আস্তে আস্তে বেহাত হয়ে গেছে। এবং রবীন্দ্রনাথের ফ্যামিলির মানুষরা তো খুব নর্মাল ছিলেন, এরা সম্পত্তি উদ্ধারের জন্য মামলা করা, সম্পত্তি উদ্ধারের জন্য এগুলো করতেন না, নিয়ে গেছে নিয়ে দেখে, এরকম ব্যাপারটা এরকম আর কি। Okay. তাহলে রবীন্দ্রনাথ হচ্ছে পিরালি ব্রাহ্মণ, তার পারিবারিক আসল উপাধি হচ্ছে কুশারি। আর আদি নিবাস কোথায়? বাংলাদেশের খুলনার দক্ষিণ দিকে। কলকাতার যে ঠাকুর বাড়ি, কলকাতার ঠাকুর বাড়ির প্রতিষ্ঠাতাকে? Prince কলকাতার দ্বারকানাথ। ঠাকুর বাড়ির প্রতিষ্ঠা দ্বারকানাথ। দ্বারকানাথ ঠাকুর। কলকাতার ঠাকুর। ঠাকুর বাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ওকে, গুড। আচ্ছা, এরপরে হচ্ছে তার ভাই বোন কিন্তু মাত্র 15 জন। 15 জনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে 14তম, আর ভাইদের মধ্যে উনি 8ম ভাই আর কি। তাহলে বলেন তো তার মা কয়টা? মা একটা স্যার। 5 জন। মা একটা। না না, ও, একটাই মা। এবার চিন্তা করেন তখনকার দিনের মহিলারা কত অ্যাক্টিভ, মানে সরি কত শক্তিশালী ছিল। চিন্তা করা যায় 15টা বাচ্চা, উফ, তো মানে চিন্তা করতেই খবর হয়ে যাওয়ার কথা আছে, 15টা সন্তান হয়েছে এই মহিলার। ওকে, তো তার দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তার বাবা নাম মুন্সি মনে দেবেন্দ্রনাথ রাখাও ঠাকুর। কঠিন স্যার। কোন নামটা? এই যে 15 জনের সিরিয়ালি নাম, যে ও বড়টা আচ্ছা, ছোটটা ছোট। না ওটা কেউ মনে রাখার চেষ্টা করে না, কারণ বললাম না তাদের ভাই বোনদের মধ্যে সবাই বড় হয়েছে ইমিডিয়েট বড় ভাইয়ের কাছে, সবার ক্ষেত্রে একই রকম কনসেপ্ট। ওকে, এবং তারা কখনো স্কুলে যাইতো না, এই পরিবারে কেউ কখনো স্কুলে যায় নাই। তাহলে পড়ছে কই? স্কুলের টিচার তাদের বাড়িতে আসতো। ওকে, স্কুলের টিচার তাদের বাড়িতে এসে পড়ায় যাইতো, এত শান্ত ছিল তাদের। কিন্তু এরকম গাম্ভীর্য তারা দেখাইতো না, কারণ এরা তো মানে অরিজিনাল জমিদার না, এরকম নর্মালি লাইফ লিড করতো। তবে হ্যাঁ, মানে নর্মালি লাইফ লিড বলতে মানে এরকম টাফালিং করতো না আর কি, নর্মালি থাকতো। ওকে, তো তার বাবা মুন্সি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার স্ত্রী অলরেডি আমরা নাম বলেছি ভবতারিণী দেবী, আর তার তিনি ভালোবেসে নাম লিখেছিলেন মৃণালিনী দেবী। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম নিয়ে প্রচুর কথাবার্তা আছে, তার 10টা 9টা ছদ্মনাম, আসলে এগুলো তিনি ব্যবহার করেন নাই তেমন কোথাও। ছদ্মনাম তিনি ব্যবহার করেছেন আসলে একটা পদাবলীর বইয়ে। আপনাদের মনে আছে আমরা বলেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পদাবলীর বই লিখেছেন, বৈষ্ণব পদের বই লিখেছেন। কি নাম ছিল এটার? ভানুসিংহের পদাবলী। ভানুসিংহের পদাবলী। এই যে ভানুসিংহের পদাবলী, ওখানেই তার একটা ভালো ছদ্মনাম আমরা পেয়েছি। এই ভানুসিংহ মানে হচ্ছে তিনি নিজে, ভানুসিংহের পদাবলী মানে এই ভানুসিংহ বলতে তিনি তার নিজেকে বুঝিয়েছেন। এবং তিনি হচ্ছেন আমাদের বাংলা সাহিত্যের সবচেয়ে নতুন শাখা বা বাংলা সাহিত্যের নবীন শাখা ছোট গল্প, এই ছোট গল্পের জন্ম। কারণ তিনি প্রথম ছোট গল্পটাকে সবচেয়ে ভালো করে নিয়ে এসেছিলেন। তো লেখালেখির দিক থেকে আমরা আগেই বলেছি তিনি ছোটবেলা থেকে লেখালেখি শুরু করেছিলেন। মাত্র 15 বছর বয়সে তিনি একটা কাব্য শেষ করে ফেলেন, আর মাত্র 13 বছর বয়সে তিনি প্রথম কবিতা লিখেন, যেটা প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকা, তাদের ঘরের পত্রিকা আর কি। তো তার প্রথম কবিতার নাম হচ্ছে হিন্দুমালার উপহার। 1874 সালে, তার বয়স 13 বছর। তার প্রথম কবিতা হচ্ছে হিন্দুমালার উপহার, তার প্রথম ছোট গল্প হচ্ছে ভিখারিণী, ছোটবেলা থেকেই লেখা শুরু করেছে। কাব্য হচ্ছে কবি কাহিনী প্রকাশের দিক থেকে, আর লেখার দিক থেকে বনফুল। তার প্রথম নাটক হচ্ছে বাল্মীকি প্রতিভা, প্রথম উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট, প্রথম প্রবন্ধ হচ্ছে বিবিধ প্রবন্ধ, প্রথম প্রবন্ধ হচ্ছে বিবিধ প্রবন্ধ। সেখানে মাত্র 6টা নাম আছে, বাট রবীন্দ্রনাথ ঠাকুর তো বুঝতে হবে আপনাকে, প্রথম রচনা হিসেবে রবীন্দ্রনাথের গুলা খুবই ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথের প্রথম গল্পের নাম কি, রবীন্দ্রনাথের প্রথম কবিতার নাম কি, রবীন্দ্রনাথের প্রথম নাটকের নাম কি, রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটি, এই প্রথম ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, সেটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। আই থিঙ্ক এখানে অনেকটাই আপনার আগে থেকে মুখস্থ আছে, এগুলো একটু মুখস্থ করতে হবে। একটা নাম তো, একটা নামে তার গল্প অভিযোগ করা দরকার নেই, একটা নামের জন্য এগুলো একটু মুখস্থ করতে হবে। আর রবীন্দ্রনাথ আমাদের বাংলা সাহিত্যের প্রশ্নের জন্য অল টাইম বিখ্যাত, কোনো সে নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় 56টা কাব্য আছে, 56টা। আপনার আমার কাজ কি? আপনার আমার কাজ হচ্ছে এগুলো মুখস্থ করা। সবগুলা যদি পারেন মুখস্থ করবেন, তবে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে একটু আলোচনা করছি, খেয়াল করেন। আমরা একটা ছোট গল্পের মাধ্যমেই বলি। মহুয়া নামে একটা মেয়ে আছে, এই মহুয়ার একটা বাচ্চা হয়েছে, নবজাতক, মানে নতুন বাচ্চা। এই নবজাতক বলছে এই কারণে কারণ তার বন্ধু বান্ধব এখনো দেখেন। তো এই নবজাতকের নাম হচ্ছে কল্পনা। মহুয়ার নতুন যে বাচ্চা তার নাম কল্পনা। তো মহুয়ার এই নবজাতক কল্পনার জন্মদিন, এই জন্মদিনে সবাইকে দাওয়াত দিল। কারা কারা যাবে সে দাওয়াতে যাবে তার বন্ধু প্রান্তিক, পুনশ্চ, বিথিকা এবং সেজুতি। তো তারা যদি ইনভাইটেশন পেয়েছে তারা আসবে। আসার সময় তারা বনফুলের কোরীয় কোমল আনলো, মানে বনফুলের ফুল নিয়ে আসলো। আসার সময় তারা প্রভাত সঙ্গীত, শৈশব সঙ্গীত,
সন্ধ্যা সঙ্গীত, এরকম নানা রকম সঙ্গীত গাইতে গাইতে আসছে এবং সেই সঙ্গীতে সানাই বাজিয়ে সোনার তরীর খেয়া পার হয়ে চিত্রা, চৈতালি, খনিকা, বলাকা, শ্যামলী ইত্যাদি বাসে চড়ে মহুয়ার বাড়ি এসে দেখে যে তার ছোট বোন মানসী রোগশয্যায়। তো যেহেতু তার ছোট বোন রোগশয্যায়, তো আর অনুষ্ঠান করা যাবে না, তার একটা অনুষ্ঠানটা কম করলো। তো এই মানসী যাতে আরোগ্য লাভ করে, সে আরোগ্য লাভ করলে তার স্মরণে শেষ লেখা আর গীতাঞ্জলি উৎসর্গ করা হইল। শেষ লেখা আর গীতাঞ্জলি উৎসর্গ করা হইল। লাভ রিয়েক্ট যেগুলো দেওয়া আছে প্রত্যেকটাই হচ্ছে তার রচিত কাব্য। মহুয়া, নবজাতক, কল্পনা, জন্মদিন, প্রান্তিক, পুনশ্চ, বীতিকা, সেজতি, বনফুল, করিকমল, প্রভাত সঙ্গীত, মানে যেগুলো আন্ডারলাইন করা আর কি। তো এই লাইনটা, এই পুরা লাইনটা 3 বার রিডিং পড়বেন। 3 বার রিডিং পড়বেন। 3 বার রিডিং পড়ে খাতার মধ্যে একবার দেখে দেখে লিখবেন। খাতার মধ্যে একবার দেখে দেখে লিখবেন, তারপরে আন্ডারলাইন করবেন কোনটা কোনটা ছিল। তো আমরা আগেই বলেছি তার প্রথম কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার, আর প্রথম কাব্য হচ্ছে লিখিত আকারে বনফুল, আর প্রকাশের দিক থেকে কবি কাহিনী। তো তার এই কাব্যগুলোর মধ্যে বিশেষ কিছু আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন একটা হচ্ছে মানসী। এই মানসী কাব্য গ্রন্থটাকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের অনুবিশ্ব। এটাকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের অনুবিশ্ব। কেন এটাকে অনুবিশ্ব বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে যে কবিতাগুলো লিখেছেন এগুলোকে 3টা পর্যায়ে ভাগ করা হয়। একটা হচ্ছে সাধারণ রবীন্দ্রনাথ, একটা হচ্ছে দার্শনিক রবীন্দ্রনাথ, আর একটা হচ্ছে একদম মানে কি বলে ঈশ্বর প্রেমী, দেশপ্রেমী রবীন্দ্রনাথ আর কি। মানে তার পর্যায়ক্রমে তার মধ্যে ভাবগুলা চেঞ্জ হয়েছে, আস্তে আস্তে আরো পারফেক্ট হয়েছে। তো আপনি যদি একজন সাধারণ কবি রবীন্দ্রনাথকে পেতে চান, আপনি যদি একজন প্রেমময়ী রবীন্দ্রনাথকে পেতে চান, আপনি যদি একটি প্রকৃতি প্রেমী রবীন্দ্রনাথকে পেতে চান, আপনি যদি ঈশ্বর প্রেমী রবীন্দ্রনাথকে পেতে চান, আপনি যদি দার্শনিক রবীন্দ্রনাথকে পেতে চান, আপনি যদি সর্বময় এক ঐশ্বরিক শক্তির অধিকারী রবীন্দ্রনাথকে পেতে চান, তাহলে একটা কাব্য পড়লে আপনি সব রবীন্দ্রনাথকে পাবেন। মানে রবীন্দ্রনাথের সকল পর্যায়ের মিশ্রণ আছে একটা কাব্যে। কোন কাব্যে? মানসী কাব্যে। এই জন্যই মানসী কাব্যকে বলা হয় রবীন্দ্রনাথের ছোট বিশ্ব বা রবীন্দ্রনাথ ঠাকুরের অনুবিশ্ব। যারাই রবীন্দ্রনাথকে নিয়ে অ্যানালাইসিস করতে চায়, রবীন্দ্রনাথকে নিয়ে পড়তে চায়, তাদের প্রথম কাজই হচ্ছে এই মানসী পড়া। এই মানসী কাব্যগ্রন্থের মধ্যেই আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের নানা রূপ দেখতে পাবেন। এবং এই মানসী কাব্যের যে ভূমিকা, সেই ভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে আমি যখন এই কাব্য রচনা করি তখন আমার কাছে মনে হলো, মানে তার ভাবটা এরকম যে কবির সাথে যেন এক শিল্পী এসে যোগ দিল। যে আমি একজন সাধারণ কবি এবং এই কাব্যটা লেখার সময় আমার মনে হলো যে আমার সাথে আমার মাঝে যেন শিল্পী এসে যোগ দিয়েছে। কবিতার মাধ্যমেই যেন আমি একটা চিত্র অর্পণ করছি, কবিতার মাধ্যমেই যেন আমি একটা দার্শনিক ভাষ্য দিচ্ছি, মানে এরকম সে নিজেও ফিল করতে পেরেছে যে এই কবিতাগুলো একটু অন্যরকম হয়েছে। যদি কখনো বলা হয় রবীন্দ্রনাথের অনুবিশ্ব কোনটি বা সর্বময় রবীন্দ্রনাথকে পাওয়া যায় কোন কাব্যে, তাহলে সেটা হচ্ছে মানসী কাব্যে। সেটা হচ্ছে মানসী কাব্যে। ওকে, রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্য বলা হয় সঞ্চয়িতাকে। শ্রেষ্ঠ কেন? আচ্ছা, এটা আসলে মূলত কাব্য না, এটা হচ্ছে কাব্য সংকলন। কাব্য সংকলন মানে কি? কাব্য সংকলন মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে তার পছন্দের যে কবিতাগুলো আছে বিভিন্ন কাব্যের মধ্যে তার নিজের পছন্দ করা কবিতাগুলাকে তিনি একত্রে করেছেন। ওটাই হচ্ছে কাব্য সংকলন। তার নিজের পছন্দের, তার সবচেয়ে ভালো লাগা কবিতাগুলার সম্মিলন। বিভিন্ন কাব্যের মধ্যে ছড়িয়ে থাকা তার পছন্দের কবিতাগুলোকে একসাথে করে প্রকাশ করেছেন সঞ্চয়িতা নাম। যেহেতু তার নিজের সবচেয়ে পছন্দের কবিতাগুলো এটা, এই জন্য এটাকে বলা হয় শ্রেষ্ঠ। আমরা কিন্তু এইরকম একটা কাব্য সংকলন জসীমউদ্দিনের ক্ষেত্রে পেয়েছিলাম, সুচয়নী। রবীন্দ্রনাথের ক্ষেত্রে সঞ্চয়িতা। ঠিক আছে, এটা তার শ্রেষ্ঠ। তার সর্বশেষ যে কাব্যটা আছে বা তার মৃত্যুর পরে যেটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে শেষ লেখা। নামটা একটু মনে রাখবেন, শেষ লেখা, শেষের কবিতা, এগুলোতে পেস লাগাই দিবে। শেষ লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ প্রকাশিত কাব্য, তার মরার পরে তার ছেলে এটা প্রকাশ করে। আচ্ছা, এছাড়াও আমরা কয়েকটা কাব্যের কথা একটু বলবো। যেমন একটা হচ্ছে স্মরণ। এই স্মরণ যে কাব্যটা আছে এটা তার স্ত্রীর মৃত্যুর পরে তিনি লিখেছেন। তার স্ত্রীকে স্মরণ করে তিনি এই কাব্যটা লিখেছেন। স্মরণ যে কাব্যটা আছে, এই স্মরণ কাব্যটা তিনি তার স্ত্রীকে স্মরণ করে লিখেছেন। আচ্ছা, আরো একটা কাব্য আছে তার খুবই বিখ্যাত, সেটা হচ্ছে জন্মদিনে। এই জন্মদিনে কাব্যটা তার মৃত্যুর 10 মাস আগে প্রকাশিত। জন্মদিনে, এই জন্মদিনে কাব্যটার মধ্যে তিনি তার নিজেকে নিজে সমালোচনা করেছেন। এই কাব্যের অনেক কবিতা আছে, তার মধ্যে একটা বিখ্যাত কবিতা হচ্ছে ঐকতান, যেটা ইন্টারমিডিয়েটে পাঠ্য আছে, একটু মন দিয়ে শোনেন। জন্মদিন কাব্যের
একটি বিখ্যাত কবিতা হচ্ছে ঐকতান। যে ঐকতান কবিতায় তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ, তিনি সাধারণ মানুষের জন্য কিছু লিখতে পারেন নাই। মানুষ অনেকেই তার সমালোচনা করেছে যে হ্যাঁ, রবীন্দ্রনাথ সব পারে কিন্তু সাধারণ মানুষের কথা লিখতে পারে না। হ্যাঁ, এটা সত্যি। প্রথম দিকে সবাই তাকে সমালোচনা করলো, সে কোনো উত্তর দেয়নি, কিন্তু শেষ জীবনে গিয়ে সে স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ, সাধারণ মানুষ নিয়ে আমি তেমন কিছু লিখতে পারিনি। যে কয়েকটা লিখেছি সেগুলো অন্যের বই পড়ে আইডিয়া নিয়ে আমি লিখেছি। আসলে সাধারণ মানুষ সম্পর্কে আমি তেমন জানি না। কেন জানি না? কারণ সাধারণ মানুষের সাথে আমি মিশিনি। সাধারণ মানুষের সাথে আমি কখনো মিশতে পারিনি। যেহেতু আমার জীবনযাত্রার মান ছিল খুব উঁচু, বা জীবনযাত্রার মান উঁচু মানে হচ্ছে যেহেতু আমি সম্ভ্রান্ত পরিবারে থাকতাম বা খুব উঁচু পর্যায়ে থাকতাম, এই জন্য সাধারণ মানুষের সাথে আমি ভালো করে মিশতে পারিনি। আর সাধারণ মানুষের সাথে ভালো করে মিশতে পারিনি বলেই আমি সাধারণ মানুষের কথা লিখতে পারিনি। তো তিনি শেষ বয়সে এসে তিনি তার নিজের ব্যর্থতাগুলো স্বীকার করছেন। এই জন্মদিনে কাব্যটা হচ্ছে আত্মসমালোচনামূলক কাব্য। একটু লিখে নিতে পারেন, জন্মদিনের কাব্যটা হচ্ছে আত্মসমালোচনামূলক। তিনি তার নিজের সমালোচনা নিজে করেছেন। কারণ জীবদ্দশায় তাকে নিয়ে তো নানা রকম মানুষ সমালোচনা করতো, তিনি কোনো কিছুর উত্তর দিতেন না, কোনো কিছুরই না। শেষ বয়সে এসে তিনি তার সাধারণ মানুষকে তিনি নিয়ে যেতে লিখতে পারেননি, সেটা তিনি প্রকাশ করেছেন। জন্মদিনে কাব্যটা হচ্ছে তার আত্মসমালোচনামূলক। স্মরণ, স্ত্রীকে স্মরণ করে লেখা। ওকে, তো এবার যাবো তার নাটকে। তিনি প্রচুর নাটক লিখেছেন, কারণ নাটকগুলা তিনি আসলে সাহিত্য আকারে, কারণ নাটকের কনসেপ্ট আপনাদের সে মনে আছে, এটা আসলে বই আকারে প্রকাশ করা জিনিস না, এটা হচ্ছে মঞ্চস্থ করা জিনিস। তো তাদের যেহেতু নিজস্ব নাট্যশালা ছিল, প্রচুর নাটক তিনি লিখতেন, অভিনয় করতেন। তো তার নাটকগুলো যদি আমরা একটা ক্লাসে একটু দেখে নিই। রুদ্রচন্ড রাজ্যের চিরকুমার সভার রাজা রক্তকরবী বাল্মীকি প্রতিভা দেখিয়ে এক ফাল্গুন মাসে, মানে ফাল্গুনীতে, তার বাঁশুরি আর মুকুট ডাকঘরে বিসর্জন দিয়ে বৈকুণ্ঠের খাতা নিয়ে তাসের দেশে চলে যায়। কিন্তু মায়ার বসন্তে, মায়ার খেলায় অচলায়তনে পড়ে প্রায়শ্চিত্তের জন্য শারদ উৎসব করলে মুক্তধারায় শেষ রক্ষা হয়। রুদ্রচন্ড রাজ্যের চিরকুমার সভার রাজা রক্তকরবী বাল্মীকি প্রতিভা দেখিয়ে ফাল্গুনীতে তার বাঁশুরি এবং মুকুট ডাকঘরে বিসর্জন দিয়ে বৈকুণ্ঠের খাতা নিয়ে চলে যায়। বৈকুণ্ঠের খাতা মানে অর্থমন্ত্রীর খাতা আর কি, টাকা নিয়ে গেছে। কিন্তু যেটা হয় আর কি, তাস খেললে তার কিছু পারা যায় না। দেন মায়ার বসন্তে, মায়ার খেলায় অচলায়তনে পড়ে যায়, মানে হেরে যায়। দেন প্রায়শ্চিত্ত করার জন্য শারদ উৎসব বা দুর্গোৎসবের আয়োজন করে এবং মুক্ত বাতাসে তার প্রায়শ্চিত্ত হয়। এগুলো হচ্ছে তার রচিত বিখ্যাত নাটক। তিনি প্রবন্ধ লিখেছেন প্রচুর এবং তার প্রবন্ধগুলো খুবই ইম্পর্টেন্ট। সভ্যতার সংকটে, পঞ্চভূত, কালান্তর, আত্মশক্তি নিয়ে, শান্তি নিকেতনে, স্বদেশ ধর্ম, রাজা প্রজা এবং সাহিত্যের পথে বিচিত্র প্রবন্ধ আলোচনা করে। এসবই হচ্ছে তার প্রবন্ধের বই। এবং তার প্রবন্ধের বইগুলোর নামও কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, এবং আসে এমন ভাবে যে আপনাকে গুলাই দিবে। আপনাকে বলবে পঞ্চভূত কি ধরনের সাহিত্য। আপনি অনেকক্ষণ চিন্তা করে দেখবেন পঞ্চভূত, হ্যাঁ এটা গল্প হইতে পারে, না এটা উপন্যাস হইতে পারে, ভালো হয় এটা উপন্যাস। কিন্তু পঞ্চভূত উপন্যাস না, এটা প্রবন্ধ। মানে এই তিনটা যে প্রবন্ধের নাম, এটাই প্রশ্ন আছে। সভ্যতার সংকট, পঞ্চভূত, কালান্তর, এগুলো হচ্ছে প্রবন্ধের নাম। এছাড়া আছে আত্মশক্তি, শান্তিনিকেতন, স্বদেশ ধর্ম, রাজা প্রজা, সাহিত্যের পথে, বিচিত্র প্রবন্ধ, এগুলো হচ্ছে তার রচিত প্রবন্ধ। বাট সভ্যতার সংকট, পঞ্চভূত এবং কালান্তর, এই তিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই তিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, তো তার প্রথম নাটক হচ্ছে বাল্মীকি প্রতিভা, আমরা আগেই বলেছি। আচ্ছা, আপনারা একটু মনে করে দেখেন তো, জীবনে কখনো শুনছেন, কেউ না কেউ তো অবশ্যই শুনছেন, আমি তো খুব বেশি শুনছি, আপনারা শুনছেন কিনা, যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুলের মধ্যে একটা কম্পিটিশন ছিল, মানে একজন আরেকজনকে ঠিকমতো দেখতে পারতেন না। শুনছেন এটা? জি স্যার, আমি কোথাও না শুনছি। কোথাও তো শোনার কথা, হ্যাঁ এটা কোথাও না কোথাও সবারই শোনার কথা আর কি। আমি আমার স্কুল লাইফে যে আমার টিচার, জানি না, আমি তো অনেক স্কুলে পড়েছি, আমার হাই স্কুলে যে টিচার ছিল, আমি ঠিক জানি না যে উনি কেন রবীন্দ্রনাথকে নিয়ে এত বাজে কথা বলতো, বলে কি সুখ পাইতো আমি ঠিক জানি না, বাট আচ্ছা, তো রবীন্দ্রনাথ ঠাকুর যে কাজটা করেছেন, তিনি, আমরা যেটা বলি যে তিনি রবীন্দ্রনাথ নজরুলের সাথে তার খুব লাগালাগি সম্পর্ক ছিল, বা দুইজনের মধ্যে একজন আরেকজনকে দেখতে পাচ্ছিল না, এই যে ব্যাপারগুলো,
এক মিনিট। তো যদি এমন হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের মধ্যে লাগালাগি আছে, তারা কেউ কাউকে দেখতে পারে না, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা বই নজরুলকে কেন উৎসর্গ করবে? তাও আবার নজরুলের বয়স তখন মাত্র 23 বছর। নজরুল ইসলাম 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করেছিলেন। আপনাদেরকে একটু হিন্টস দিয়ে রাখি, নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে কোন রকমের লাগালাগি সম্পর্ক ছিল না। এরা দুইজনই ছিল দুইজনেরই ভক্ত, এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ছেলের মতো ভালোবাসতেন, এবং নজরুল ইসলামও তাকে নিজের বাবার মতো শ্রদ্ধা করতেন। ওকে, তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে নিয়মিত চিঠি চালাচালি হইতো। আমরা এই আধুনিক যুগে আইসা আমাদের শিক্ষক সমাজ তাদের দুজনের মধ্যে ক্লাস লাগাই দিয়ে রাখছে। এরা নাই, আমরা একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী বানায় রাখছি। এটা পুরো ফালতু একটা কথাবার্তা এবং খুব ভুয়া। কি আমরা অবস্থা! নজরুল ইসলাম সম্পর্কে যখন আগামী ক্লাসে পড়বো তখন বুঝতে পারবেন যে এদের সম্পর্ক ছিল পিতা পুত্রের মতো। আর আমরা ছাগলা জাতি, আমরা এটাও বলি যে যে নোবেল পুরস্কার পাইছে 1913 সালে, এটা কি নজরুল পাওয়ার কথা, রবীন্দ্রনাথ থেকে টাকা দিয়ে এটা বাগায় নিছে। এটা যারা বলে যে কি পরিমাণ ফালতু, চিন্তাই করে না। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পাইছে, আর 1913 সালে নজরুলের বয়স মাত্র 14 বছর। সে তো আমরা সাহিত্য লিখেই নাই। মানে এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা গুলো আমাদের মাথায় সেট করে দেওয়া হয়েছে বিশ্ব সাহিত্যের, মানে আমাদের বাংলা সাহিত্যে। কারণ স্যার আমাদের তো ধর্মের কারণে ভাগ হয়েছে। হ্যাঁ, ওইটাই তো বলছি, মানে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু এটা দোষ, সত্যি কথা। তো যাই হোক, বসন্ত নাটকটা যখন কাজী নজরুল ইসলামকে তিনি উৎসর্গ করলেন, নজরুল ইসলামই হচ্ছে প্রথম ব্যক্তি যে নজরুলের আয়ত্তের বাইরে, মানে নজরুলের বন্ধু, রবীন্দ্রনাথের আত্মীয় স্বজন, রবীন্দ্রনাথের বন্ধু সমাজের মধ্যে পড়ে না, মানে আউটসাইড। শুধু কথা, নজরুল ইসলামই হচ্ছে প্রথম আউটসাইড ব্যক্তি যাকে রবীন্দ্রনাথ ঠাকুর কোনো কিছু উৎসর্গ করছেন। তার বন্ধুরা বলছিল, আরে নজরুলকে কেন উৎসর্গ করছে, তো একটা বাচ্চা ছেলে জেলে আছে। বলছে এই ছেলেটা একদিন বাংলা সাহিত্যকে ধারণ করে। রবীন্দ্রনাথ এরকম ভবিষ্যৎবাণী করেছিলেন তার জন্য। আচ্ছা, তার আরেকটা বিখ্যাত নাটক হচ্ছে তাসের দেশ। এই তাসের দেশ তিনি উৎসর্গ করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। আপনারা তো জানেন নেতাজি সুভাষচন্দ্র বোস যিনি কলকাতার মানুষ, এবং ভারত স্বাধীন করার ক্ষেত্রে তার খুব বড় রকমের অবদান ছিল, এবং তিনি নিজে মায়ানমার পালিয়ে গিয়েছিলেন, থাইল্যান্ড, মালয়েশিয়া, জার্মানি ঘুরে তিনি নিজে একটা বাহিনী তৈরি করেছিলেন আজাদ ফৌজ নামে। এই আজাদ ফৌজ যারা সশস্ত্রভাবে মায়ানমারের সীমান্তে ইংরেজদের সাথে যুদ্ধ করেছিল। ওকে, নেতাজি সুভাষচন্দ্র বসু যাকে ভারতের জনক বলা হয় আর কি, যাই হোক, যদিও এখন মহাত্মা গান্ধীর সাথে নামের সাথে একটা ঝামেলা হয়, যাই হোক। তো এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে তিনি খুব পছন্দ করতেন এবং তার তাসের দেশটা তাকে উৎসর্গ করেছিলেন। ওকে, এবার যারা উপন্যাসের গল্পটা আমরা আগে একবার আলোচনা করেছিলাম। দুইটা বোন আছে, রাজস্বী এবং মালঞ্চ। ওকে, তো দুই বোন, একটা নাম হচ্ছে রাজস্বী আর একটা নাম হচ্ছে মালঞ্চ। রাজস্বী হচ্ছে খুব গোরা টাইপের, আর মালঞ্চ হচ্ছে চতুরঙ্গ টাইপের। দুই বোন, একটা হচ্ছে রাজস্বী আর একটা হচ্ছে চতুরঙ্গ। রাজস্বী হচ্ছে খুব গোরা টাইপের, মালঞ্চ হচ্ছে চতুরঙ্গ টাইপের। গোরা মানে ঘাওড়া আর কি, গাড়দেরা, এটা আমরা পড়ছিলাম একবার, শুনেন। আর মালঞ্চ হচ্ছে চতুরঙ্গ। দুই বোন যেহেতু দুই রকম ক্যারেক্টারের অধিকারী, তার মানে একজন আজকে দেখতে পারেন, দুজনকে চোখের বালি মনে করে, মানে শত্রু মনে করে। তো তারা শপিং এ যাবে, শপিং করার জন্য তারা একজন একজনের সাথে যোগাযোগ করলো, এবং যোগাযোগ করে তারা ঘরের বাইরে আসলো। ওকে, তো তারা যখন ঘরের বাইরে আসলো, যোগাযোগ করে তারা ঘরের বাইরে আসলো, দেন তারা শপিং এ যাবে। কিন্তু আমরা জানি মেয়েরা সবসময় একটা তাল বা সুরের মধ্যে থাকতে চায়। তো বেশ কিছুদিন আগে তার একটা বই পড়ছিল 4 অধ্যায়। এই 4 অধ্যায় বইয়ের যে শেষ কবিতাটা আছে, এই 4 অধ্যায় বইয়ের শেষ কবিতাটা তারা গুনগুন করে গাইতে লাগে। তারা যাবে কোথায়? শপিং এ, মানে হাটে। তারা যাচ্ছিল বউ ঠাকুরানীর হাটে। তো এটা একটা নদী পার করে যেতে হয়। তো বউ ঠাকুরানীর হাটে যাওয়ার জন্য নদী পার হতে যাচ্ছে, তখন হঠাৎ করে নৌকাটা ডুবে গেল, নৌকা ডুবে। তো এখানে যে নামগুলো আছে, দুই বোন রাজস্বী, মালঞ্চ, গৌড়া, চতুরঙ্গ, চোখের বালি,
যোগাযোগ, ঘরে বাইরে, 4 অধ্যায়, শেষের কবিতা, বউ ঠাকুরানী হাট এবং নৌকাডুবি, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। বিভিন্ন জায়গায় লেখা পাবেন যে করুণা নামে তার একটা উপন্যাস আছে। করুণা উপন্যাস না, করুণা একটা গল্প। করুণা উপন্যাস না, করুণা হচ্ছে একটা গল্প। এই সাকলা টাইপের কিছু লোক বই লিখে আর আসলে মূলটা পড়েই নাই, এটারে করুণারে তারা উপন্যাস বানাই ফেলছে। করুণা উপন্যাস না, করুণা হচ্ছে গল্প। উপন্যাস হচ্ছে যেগুলো বললাম, 2 বোন, রাজস্বী মালঞ্চ, গোরা চতুরঙ্গ, চোখের বালি, ঘরে বাইরে, যোগাযোগ, 4 অধ্যায়, শিশুর কবিতা, বউ ঠাকুরানীর হাট এবং নৌকাডুবি। এর মধ্যে বউ ঠাকুরানীর হাট হচ্ছে তার প্রথম উপন্যাস, 1881 সালে প্রকাশিত, এবং বইটা মোটামুটি বেশ ভালো, সামাজিক কাহিনী হিসেবে একটা খুব পপুলার। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপন্যাসটা সেটা হচ্ছে চোখের বালি। এটা একটা মনস্তাত্ত্বিক উপন্যাস। মনস্তাত্ত্বিক মানে হচ্ছে নিজের মনের সাথে নিজের দ্বন্দ্ব। নিজের মনের সাথে নিজের দ্বন্দ্ব, আমার মন এটাও চাচ্ছে, আমার মন এটাও চাচ্ছে, আমি এক্স্যাক্টলি কোনটা চাচ্ছি বা কোনটা হচ্ছে আমি নিজে বুঝতে পারছি না, এটা হচ্ছে মানসিক দ্বন্দ্ব। তো এখানে আমরা দুইটা কেন্দ্রীয় চরিত্র পাই, একটা হচ্ছে মহেন্দ্র নায়ক চরিত্র, একটা হচ্ছে বিনোদিনী। এই বিনোদিনী মূলত এটার মূল চরিত্র আর কি। সে একজন বিধবা, সে মহেন্দ্রের বাড়িতে আছে, এবং এই বিধবা বিনোদিনী মহেন্দ্রকে খুব পছন্দ করে। অন্যদিকে মহেন্দ্রেরও স্ত্রী আছে, সে আবার বিনোদিনীকে পছন্দ করে। এক কথায় আপনি বলতে পারেন এটা বিধবার প্রেম আর কি। তো এই বিধবা বিনোদিনীর যে মানসিক দ্বন্দ্ব, সেই মানসিক দ্বন্দ্বটা চোখের বালি উপন্যাসে ফুটে উঠেছে। আমাদের সেটার মধ্যে একটু কাহিনী থাকবে, বাট আপনার জন্য আমার পরামর্শ থাকবে, বা সেটা সৎ পরামর্শ আর কি, উপন্যাসটা তার পড়তে পারবেন না, যদি পড়তে পারেন বেটার, যদি না পারেন মুভিটা দেখবেন। চোখের বালি একটা মুভি আছে, ঐশ্বরিয়া রায় অভিনয় করেছে, ঐশ্বরিয়া এবং প্রসেনজিৎ। কেউ দেখেছেন? কেউ কি দেখেছেন মুভিটা? ঐশ্বরিয়া রায়, বাংলা মুভি, কিন্তু বাংলা মুভি, কিন্তু বাংলা মুভি, আবার হিন্দি না, বাংলা মুভি। মুভিটাতে একটু দেখে নিন, আমি যে লিঙ্ক থাকে লিঙ্ক আমি দিয়ে দিব। আচ্ছা, আপনাদেরকে তো মাঝে মধ্যে আমি মুভির লিঙ্ক পাঠাই, আপনারা দেখেন তো নাকি? না খালি একটা লাভ সিনেতে যান গা? আপনাদের যে দেখি স্যার। মুভির যে লিঙ্ক গুলা দেওয়া হয় এগুলা কিন্তু আমাদের সাবজেক্টের সাথে রিলেটেড। আজেরা মুভি দেই না আপনাদের, একটু দেখেন, কারণ বই তো পড়তে পারবেন না, এত পড়ার টাইম কি আপনার আছে, কিন্তু মুভি দেখতে পারবেন। রাতের বেলা দেখতে দেখে ঘুমাই গেলেন আর কি, বুঝলেন? এরকম করে দেখতে পারেন। আচ্ছা, তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি, যেখানে বিধবা বিনোদিনীর মনের কথা আছে। ধারণা করা হয় তার শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে গোরা। গোরাটা শ্রেষ্ঠ উপন্যাস কেন? কারণ এই উপন্যাসের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের ভিতরে যে স্বদেশ প্রেম, দেশের প্রতি ভালোবাসা, স্বাধীনতার স্বাদ, এই ব্যাপারগুলো ফুটে উঠেছিল। এটা কেন্দ্রীয় চরিত্রের নাম হচ্ছে গৌরাঙ্গলাল। এই গৌরাঙ্গ ছেলেটারই ডাক নাম হচ্ছে গোরা। গৌরাঙ্গ ছেলেটারই ডাক নাম হচ্ছে গোরা। তো সে হচ্ছে যাদের কাছে মানুষ হয়েছে, বড় হয়েছে, বড় হয়ে সে জানতে পারলো এগুলা তার বাবা মা না। সে তখন তার বাবা মার খোঁজে অস্থির হয়ে গেল, তার মনটা খুব খারাপ হইলো। অবশেষে তার এই পালিত বাবা মার কাছ থেকে ছেড়ে সে আন্দোলনে যুক্ত হয়ে গেল। নিজের বাপ মাকে যেতে পারছে না, সে দেশ মাকে রক্ষা করবে, এবং দেশ মাকে রক্ষা করার জন্য সে ধর্ম আন্দোলনে যুক্ত হয়ে গেল। এবং এই উপন্যাসে প্রচুর পরিমাণ স্বদেশ প্রেমের কথা ফুটে উঠেছে। যদিও গোরা চরিত্রের মাধ্যমে, বা গৌরাঙ্গলাল যে ছেলেটার নাম, গোরা চরিত্রের মাধ্যমে, উপন্যাসের নামও গোরা, তো গোরা চরিত্রের মাধ্যমে তিনি যদি স্বদেশ প্রেমটা ভালো করে প্রকাশ করেছেন, এটা আলটিমেটলি তার নিজেরই তো কথা। তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্বদেশ প্রেম, রবীন্দ্রনাথ ঠাকুরের যে আসলে যে বঙ্গভঙ্গ হওয়ার পরে, 1905 সালে তো বঙ্গভঙ্গ হয়, আপনারা সবাই জানেন, এটা লেখা 1910 সালে, বঙ্গভঙ্গ রদ হওয়ার আগে। তো তখন তার মনের মধ্যে এটা টানটা প্রবল ছিল যে কেন বাংলা ভাগ করবে। আমরা যে তারা নিয়ে এত বাজে কথা বলেছি, যারা বলে এরা কোনো চিন্তাই করে না। যখন বঙ্গভঙ্গ হইলো কয়জন মানুষ আন্দোলন করেছে? 2টা বঙ্গ যে ভাগ হয়েছিল এটাই তো প্রথম ভাগ, এবং সেই ভাগের কারণেই কিন্তু এখন পশ্চিমবঙ্গ বাংলাদেশের না। আপনারা হয়তো কখনো এবার চিন্তা করছেন কিনা, পশ্চিমবঙ্গ কেন ভারতের হবে? এটা তো বাংলাদেশ না, আমরা তো একটা ভাষাকে কেন্দ্র করে দেশ হচ্ছি, তো ওইটা তো আমাদের হওয়ার কথা। আসাম, ত্রিপুরা, তারপর হচ্ছে উড়িষ্যা, বিহার, এগুলো তো বাংলাদেশের, মানে আমরা তো এক হওয়ার কথা ছিল, ওরা কেন ভারতের হবে? এই ব্রিটিশদের প্ল্যানে হয়েছে এগুলো। এই ভাগটা করে দিয়ে 1905 সালে বঙ্গভঙ্গ করে দিয়ে আমাদেরকে দেখাই দিয়েছে যে না, এটা আলাদা, এটা এক না। কিন্তু মান্যতার আমল থেকে তো আমরা এক। কলকাতা, ঢাকা তো একই ধরতো, আমরা ভাই ভাই, আমরা ভাষার দিক থেকে আমরা ভাই ভাই, আমরা তো এরকমই ছিলাম। তো যাই হোক, তো এই যে বঙ্গভঙ্গের যে প্রেসার, বা বঙ্গভঙ্গের যে একটা পেইন, কেন বঙ্গ ভাগ হবে, এটা রবীন্দ্রনাথ দীর্ঘদিন ছিল। এটা খুব ভালো একটা ফোকাস হয়েছে 1905 সালেই তার আমার সোনার বাংলা আমি ভালোবাসি এই গানের মাধ্যমে, আর হচ্ছে এই উপন্যাসের মাধ্যমে, গোরা উপন্যাসের মাধ্যমে। তার স্বদেশ প্রেম, স্বাধীনতার স্বাদ এবং দেশকে রক্ষা, এই ব্যাপারগুলো গোরা চরিত্রের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। এই জন্য সাহিত্য বোদ্ধারা এই গোরা উপন্যাসটাকে তার শ্রেষ্ঠ উপন্যাস বলে স্বীকৃতি দেয়।
নারী মুক্তি নিয়ে তার একটা উপন্যাস হচ্ছে যোগাযোগ, চাইলে এটা পড়তে পারেন, খুব ছোট একটা উপন্যাস এবং খুব মজা পাবেন, এটা পড়তে পারেন। তার কাব্যধর্মী উপন্যাস, কাব্যধর্মী মানে কি কবিতা দিয়ে লিখছে না, কবিতা দিয়ে লিখে নাই, আসলে এটার ভাব এবং ভাষাগুলা বা যে শব্দ চয়নগুলা আছে, এই শব্দ চয়নগুলা ছিল খুবই মধুর, শব্দ চয়নগুলা ছিল খুবই মধুর, শব্দ চয়নগুলা খুব মধুর ছিল। তো এখানের বিখ্যাত চরিত্র হচ্ছে অমিত এবং লাবণ্য, এই দুইটা হচ্ছে প্রধান চরিত্র। অমিত সে হচ্ছে খুব স্টাইলিশ ছেলে, প্রচুর স্টাইল করে, খুব ভালো ছেলে, ম্যারিড, ম্যারিড হয়েও সে মেয়েদের সাথে লাইন মেরে বেড়ায়। ওকে, অমিত চরিত্রটা ভালো চরিত্রটা, ভালো চরিত্র না, শেষে গিয়ে সে ধরা পড়ে আর কি। তো অমিত এবং লাবণ্য বাংলা সাহিত্যের একটি বিখ্যাত চরিত্র হয়ে আছে, প্রেমের চরিত্র হিসেবে, ভালোবাসার চরিত্র হিসেবে। আর শেষের কবিতা, নামের মধ্যে কবিতা আছে কিন্তু এটা আসলে একটা উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম বিখ্যাত একটা উপন্যাস। ওকে, আচ্ছা, তার রাজনৈতিক উপন্যাস আছে একটা, 4 অধ্যায়, 4টা ভিন্ন ধর্মী প্রেক্ষাপট দিয়ে এটা লেখা, যেটার মূল চরিত্র হচ্ছে এলা, এলাকে দিয়ে আসলে এটা অবর্তন হয়েছে। ইন্দ্রনাথ তো মোটামুটি চলে, বাট অসহযোগ আন্দোলন, যেটা ভারতবর্ষের অন্যতম বিখ্যাত একটা আন্দোলন ছিল, সে অসহযোগ আন্দোলনের কেন্দ্রে লেখা। তো এটারও মুভি আছে, ইফ পসিবল এটারও মুভি দেখবেন। এলার 4 অধ্যায় নামে মুভিতে আছে, বা শুধু 4 অধ্যায় নামেও মুভিটা আছে, এটার প্রচুর মুভি তৈরি হয়েছে উপন্যাসে। রবীন্দ্রনাথ ঠাকুর বা শরৎচন্দ্রের উপন্যাসের এই ক্ষেত্রে একটা খুব ভালো পর্যায়ে, যে আপনি যদি পড়তে নাও পারেন, মানে উপন্যাসগুলো যদি আপনি পড়তে নাও পারেন, কোনো সমস্যা নাই, সবগুলোরই আপনি মুভি পেয়ে যাবেন। আমার মনে হয় যে উপন্যাস যদি পড়ার টাইম না পান, অন্তত মুভিটা দেখেন, কাহিনীটা তো জানা থাকলো, মুভিও দেখা হইলো, সময়ও কাটলো, সাহিত্যটা পড়া হয়ে গেল। ঠিক আছে, যার কিছু হোক আর না হোক, চোখের বালি মুভিটা অবশ্যই দেখবেন, বা এটা একটু ভালো করে পড়বেন, কারণ এটা চরিত্র এবং এটার বিষয়বস্তু দুইটাই খুব ইম্পর্টেন্ট। কেউ রেজেন করেছেন বলেন, দেখতে পাচ্ছেন। আচ্ছা, শুভ ভাই বলেন। ভাই জি, ভাই ওই যে পাকিস্তানের অসহযোগ আন্দোলন ছিল ওটা সম্পর্কে লিখছেন নাকি? অসহযোগ আন্দোলন তো আমরা করেছি 1920 সাল 20 থেকে 24-এর মধ্যে, মহাত্মা গান্ধীর নেতৃত্বে। ওকে, তো এই অসহযোগ আন্দোলন থেকে আমরা যারা ছিটকে পড়েছিলাম বিদ্রোহীরা, তারা সারা দেশময় ছড়িয়ে যায়, এবং সেই অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটেই পরবর্তীতে বিভিন্ন রাজ্যে রাজ্যে বিভিন্ন এলাকায় আমাদের দেশের প্রতি ভালোবাসা বা ইংরেজদের প্রতি বিদ্রোহিতা আরো বেশি বেড়ে গিয়েছিল। অসহযোগ আন্দোলনটাকে ধরা হয় আমাদের বাংলাদেশে, যেরকম আমরা 1952 সালের আন্দোলনকে ধরে নিই আমাদের মুক্তির একটা প্রথম পথ চলা, এই অসহযোগ আন্দোলনকে বলা হয় ভারত মুক্তির একটা বড় অবদান আর কি। ওকে, অস্ট্রেলিয়া হচ্ছে ভারতীয় সময়, পাকিস্তান না, ইয়েস পিরিয়ডে, ব্রিটিশ পিরিয়ডে 1920 থেকে 1924-এর মধ্যে। ঠিক আছে, ওকে। এরপর আছে তার ছোট গল্প। আমরা এটা তো আগে থেকে জানি, বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এটা তার হাত ধরেই ছোট গল্পটা এসেছে। এই ছোট গল্প সম্পর্কে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, কেউ নাম শুনেছেন? বর্ষা যাপন, বর্ষা যাপন নামে তার একটা কবিতা আছে সোনারতরী কাব্যগ্রন্থের মধ্যে। ওখানে ছোট গল্পের একটা বিখ্যাত, মানে কবিতার লাইন, বাট ছোট গল্পের সাথে মিলে যায় একটা লাইন আছে আর কি। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতির রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দুচারেটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। এটা হলো ছোট গল্পের মূল বিষয়। গল্প শেষ, বাট আপনার মনের মধ্যে এরপরে কি, এরপরে কি, এই আকাঙ্ক্ষাটা মানে ছোট গল্প। ছোট গল্প মানে সাইজ ছোট না, সাইজ বড় হইতে পারে, কিন্তু শেষে কিছু থাকবে না, আপনার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থেকে যাবে, এটাই হলো ছোট গল্প। তো রবীন্দ্রনাথের ছোট গল্প সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এর মধ্যে হয়তো অনেকগুলো আপনার পড়া আছে, যেমন দেনা পাওনা আপনার পড়া থাকতে পারার কথা, 9-10 এটা পাঠ্য ছিল, হৈমন্তী ইন্টারে পাঠ্য ছিল, শোভা 9-10 ব্যাকরণ বইয়ে আছে, অপরিচিত একটা ইন্টারমিডিয়েট বইয়ে আছে। তারপর ছুটি, ছুটি 9-10 পড়ার কথা, যে মাখন এবং ফটিকের গল্প ছিল, এগুলো আই থিঙ্ক অনেকেরই জানার কথা। যদি না জানেন তাহলে এখানে অন্তত যে নামগুলো আছে এই গল্পগুলা পড়বেন, নো মুভি টবি, এগুলা পড়বেন। বাংলা সাহিত্যে 3 জন মানুষ আছে যাদের ছোট গল্পগুলো যদি আপনি পড়েন, আপনার জীবনটাই বদলে যাবে, আপনার মনটাই চেঞ্জ হয়ে যাবে। কেমনে চেঞ্জ হবে আপনি নিজেও বুঝবেন না। একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, একটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর একটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎ চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, এই 3 জনের ছোট গল্প পড়বেন। বই কিনতে না পারলে কোনো সমস্যা নেই, ইউটিউবে সার্চ দিবেন রবীন্দ্রনাথের ছোট গল্প পিডিএফ, বই পেয়ে যাবেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প পিডিএফ লিখে সার্চ দিবেন, পেয়ে যাবেন। আমি আপনাদের স্পেশাল রিকোয়েস্ট করতে পারি, যদি সাহিত্য বোধ আনতে চান, সত্যিই যদি মনটাকে স্মুথ করতে চান, সাধারণ মানুষের কথা, মানুষের কথা, মনের দ্বন্দ্বের কথা,
মধ্যবিত্ত জীবনের কষ্টের কথা যদি ভালো করে জানতে চান তাহলে এই তিনজনের সাহিত্য পড়েন। সাহিত্য মানে পুরো সাহিত্য লাগবে না, অন্তত রবীন্দ্রনাথের ছোট গল্প, শরৎচন্দ্রের ছোট গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প, এগুলো একটু পড়েন। দেখবেন আপনি জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আপনার কাছে মনে হবে অনেকের তুলনায় আপনি অনেক অনেক ভালো আছেন, সত্যি ভালো আছেন। ওকে, আচ্ছা, রবীন্দ্রনাথের সম্পাদিত পত্রিকা হচ্ছে 4টা, এর মধ্যে 2টা হচ্ছে হিসেবে আর কি, ভারপ্রাপ্ত হিসেবে, বঙ্গদর্শন এবং তত্ত্ববোধিনী, এগুলো ভারপ্রাপ্ত হিসেবে। তিনি অরিজিনালি 2টা পত্রিকার সম্পাদক ছিলেন, সাধনা এবং ভারতী, এবং এই 2টা পত্রিকারই তার পারিবারিক পত্রিকা, মানে তার ভাইয়েরা এটার সম্পাদক ছিলেন, পরবর্তীতে তিনি সম্পাদনা করেছেন আর কি। তার একটা আত্মজীবনী আছে, জীবন স্মৃতি, 1912 সালে প্রকাশিত। তো এই জীবন স্মৃতি বইটা থেকেই মূলত আমরা যে তার জীবন সম্পর্কে নানা তথ্য উপাত্তগুলা বলি, আমরা আসলে বিভিন্ন সমালোচকের বই থেকে রেফারেন্স নিব এরকম না, তার নিচে লেখা আছে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে নিজে তার জীবন স্মৃতি লিখে গেছেন, সেখানে আমরা অন্যের মানুষকে কোট করা দরকার নাই, তার কথা তিনি নিজেই বলে গেছেন। তো জীবন স্মৃতি, আমার ছেলেবেলা, একটা বই আছে আমার ছেলেবেলা, এই দুটো হচ্ছে খুব বিখ্যাত আত্মজীবনী আর কি রবীন্দ্রনাথ ঠাকুরের। তা আমার ছেলেবেলা মোস্ট কমন, জীবন স্মৃতিটা একটা আনকমন, এটা মনে রাখতে হবে। তার একটা পত্র কাব্য আছে, ছিন্ন পত্র, যদিও এটা একটা মানে অরিজিনালি চিঠি। আমরা হয়তো গত ক্লাসে বলেছিলাম প্রমোদ চৌধুরী পড়ার সময়, আপনাদের মনে আছে কিনা, যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভাতিজি আছে ইন্দিরা দেবী, যাকে তিনি বিয়ে দিয়েছিলেন প্রমোদ চৌধুরীর সাথে। এই ইন্দিরা দেবীকে তিনি তার নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেন, তো ইন্দিরা দেবীকে তিনি বিভিন্ন সময় বিভিন্ন চিঠি পাঠাতেন, এবং সেই চিঠির ভাষাগুলো ছিল কাব্যিক। সেই চিঠিগুলাকে নিয়েই একটা বই প্রকাশ করা হয়, যেটার নাম হচ্ছে ছিন্নপত্র। এটা হচ্ছে চিঠির সমাহার, রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠির সমাহার, যেটা তিনি তার খুব আদরের সন্তানের মতো তার ভাতিজি ইন্দিরা দেবীকে পাঠাতেন। ওকে, এবং এটা একটা মানুষের জন্য খুবই বড় একটা গৌরবের ব্যাপার যে দুইটা দেশের জাতীয় সঙ্গীত তার লিখা। কেমন একটা বড় কৃতিত্ব না বলেন? ভারতের জাতীয় সঙ্গীত গণমন আর কি জানি, জনগণ মন বাহে ভাগ্য বিধাতা, আমি হিন্দি গানটা জানি না, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, 1905 সালে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে তিনি এটা লিখেছিলেন। শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত আছে ওটারও লাইন বা সুর কোন একটা মানে রবীন্দ্রনাথ ঠাকুর আর কি, আমি নট শিওর। তবে সরাসরি বাংলাদেশ এবং ভারত এই দুইটা দেশের জাতীয় সঙ্গীত হচ্ছে তার রচনা করা। ওকে, তো রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তির তো আসলে শেষ নাই, তার প্রচুর উক্তি আছে, আমরা সেটাও দিয়েছি, বা যেখানে তার উক্তিগুলা পান তার সবগুলা উক্তি ভালো করে পড়ার চেষ্টা করবেন। তাও আমরা কিছু কিছু বলি। আমরা একটা বিখ্যাত গান জানি, কখন বিপদে পড়লে বা কখনো একা থাকলে এই গানটা আমরা গাওয়ার চেষ্টা করি, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলবে। তার রবীন্দ্র সঙ্গীত সবসময় শুনে কথা শোনার কথা। বসন্তকাল নিয়ে আমাদের একটা গানই আমাদের মাথায় আসে, খুব কমন গান। সো এই কমন গানটাই হচ্ছে আহা আজি বসন্তে কত ফুল ফোটে, এটা তার বিখ্যাত একটা গান। আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণ পড়েছি, আপনার যদি মনে থাকে, অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমত হয়, এই যে বিখ্যাত ভাব সম্প্রসারণ, এটা আসলে রবীন্দ্রনাথের লেখা। ওকে, আচ্ছা, আমরা এটা মাঝে মধ্যে আমিও বলি আর কি, যে আমরা আসলে যখন যে অবস্থা যেখানে আছি আমরা হ্যাপি না, মনে হয় যে ওইটা মনে ভালো, ওইটা মনে বেটার ছিল, এরকম। সেটার একটা বিখ্যাত লাইন আছে, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সকল সুখ আমার বিশ্বাস। ওকে, সেই বিখ্যাত লাইনটা কিন্তু তার লেখা। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা বিখ্যাত লাইন ছিল, বা তার লাইন না ঠিক, মানে তিনি এই লাইনটা খুব পছন্দ করতেন, আমারও লাইনটা খুব পছন্দ, বাট এটার লাইনটা আসলে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। 7 কোটি বাঙালির হে বঙ্গ জননী, রেখেছো বাঙালি করে, কিন্তু পরের লাইনটা বলেন তো? মানুষ করনি। আপনারা বিশ্বাস করেন এই লাইনটা? আমি বিশ্বাস করি, আসলে করি। জি স্যার। আমরা আসলে মানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের মানে অবিশ্বাস করা, মানে কোনো কিছুর প্রতি অবিশ্বাস করা, এটা না আমাদেরকে কেউ শিখাই দিতে হয় না, আমরা এটা জেনেটিকলি পেয়ে গেছি। সত্যি কথা, আপনি ভালো কিছুর মধ্যে সন্দেহ করেন, আপনি না, আমিও করি, মানে এটা আমাদের জেনেটিকের সাথে মনে মিলে গেছে আর কি, এটা একটা ব্যাপার। হৈমন্ত্রীর বেশ কিছু লাইন ছিল, অধিকার ছাড়িয়া দিয়া অধিকার আদায়, অধিকার রক্ষার মতো বালায়ান। আরেকটা লাইন ছিল গৌরীশঙ্করের, মানে হৈমন্ত্রীর বাবা বলেছিল, মানুষ পণ করে, মানে মানুষ প্রতিজ্ঞা করে পণ ভাঙিয়া হাত ছাড়িয়া বাঁচিবার জন্য। যে মানুষ প্রত্যেকে প্রতিজ্ঞা করে, কারণ সে জানে প্রতিজ্ঞা সে রাখতে পারবে না, তবুও সে প্রতিজ্ঞা করে বা পণ করে। তার একটা বিখ্যাত কবিতা আছে প্রাণ, এই প্রাণ কবিতার এই লাইনটা আমার খুব পছন্দ, আমি প্রায় বলি আর কি বিভিন্ন জায়গায়।
যদিও এটা হবে না, সম্ভব না, সবাইকে মরতে হবে। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। ওকে, আচ্ছা, অমিত। অমিত চরিত্র নিশ্চয়ই মনে আছে আপনাদের, স্টাইলিস্ট পোলা, শেষের কবিতায় আছে, তার একটা বিখ্যাত লাইন আছে, ফ্যাশন হলো মুখোশ। এই যে আপনি বিভিন্ন ড্রেস পরেন, ফ্যাশন দেখান, ড্রেস পরেন বা অলংকার পরেন, এগুলো হলো ফ্যাশন। এগুলো আপনার সৌন্দর্য না, এগুলো বাইরের সৌন্দর্য, মুখোশের মতো। আপনার স্টাইল, স্পেলিংটা কি হয়ে গেছে, স্টাইল, স্টাইল হলো মুখশ্রী। এই স্টাইল কি, আপনি কেমন ভাবে হাঁটেন, আপনি কেমন ভাবে কথা বলেন, আপনি কেমন ভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেন, এটা হচ্ছে আপনার স্টাইল। এই স্টাইল হচ্ছে আপনার মুখশ্রী, আপনার সৌন্দর্য। ড্রেস ট্রেস এগুলো আপনার সৌন্দর্য না, আপনার ব্যবহার, আপনার কথা, আপনার অ্যাটিটিউড, সবকিছু হচ্ছে আপনার স্টাইল। এই স্টাইলই হচ্ছে আপনার সৌন্দর্য। ড্রেস ট্রেস বা ফ্যাশন ট্যাশন এগুলো আপনার মূল জিনিসটা। তো তার সভ্যতার সংকট নামে যে প্রবন্ধটা আছে, এই সভ্যতার সংকটের একটা গুরুত্বপূর্ণ লাইন, যেটা ধর্মীয় ভাবে আসলে সত্যি, কিন্তু বাস্তব প্রেক্ষাপটে এটা সত্যি না। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। আর এখন কি কথা জানেন, এখন কথা হচ্ছে কাউকে বিশ্বাস করাই পাপ। কাউকে বিশ্বাস করেছেন তো মরেছেন, কাউকে বিশ্বাস করার দরকার নেই। তো এই কথাটা সর্বশেষে কেন লিখেছি, বিশ্বাস আসলে আমাদেরকে করা উচিত, সবাইকে বিশ্বাস করা উচিত, কিন্তু এই যে বললাম না, অবিশ্বাস করাটা আসলে আমাদের মনের মধ্যে সেট হয়ে গেছে। আমরা চাইলেও হয়তো কাউকে বিশ্বাস করতে গেলেও করতে পারি না, আমাদের কাছে মনে হয় যে না, এটা মনে হয় ওরকমই, মানে 2 নম্বরই আর কি।